আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাবিল সর্দার অভিক, স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো এইচএসসি তে যারা আছো তোমাদের জন্য আমরা সরলরেখা চ্যাপ্টার শুরু করেছি। তো তোমাদের ইতিমধ্যে 2টা ক্লাস কমপ্লিট হয়ে গেছে, যেখানে 3.1 সম্পূর্ণভাবে সমাধান করা হয়েছে। সব ম্যাথ না, যত যত কনসেপ্ট 3.1 এর জন্য যথেষ্ট সবগুলাই তোমাদেরকে এক্সপ্লেন করা হয়েছে। তো তোমরা এখন যে কোনো বই থেকে যদি চেষ্টা করো সবগুলা ম্যাথই পারবা, এটা আশা করা যায় 3.1 এ। আজকে আমরা শুরু করবো হচ্ছে 3.2। তো 3.2 শুরু করার আগে আমরা আজকে কি শুরু করব, কয়েকটা প্রশ্ন দিয়ে শুরু করব। কি টাইপের প্রশ্ন দিয়ে শুরু করব? যে ধরো ধরো তোমার কাছে এরকম একটা সরলরেখা আছে, হ্যাঁ, এরকম একটা সরলরেখা আছে। এখন আমি তোমাকে প্রশ্ন করলাম যে দেখো, তুমি এই সরলরেখাটাকে 3টা ভাগে ভাগ করো, 3টা সমান ভাগে ভাগ করো। তো তুমি ভাগ করলা যে আচ্ছা ঠিক আছে, এতটুকু এতটুকু, দেখো এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, 3টা ভাগে ভাগ করছো তুমি। হইতে পারতো এটা 15, পুরা দৈর্ঘ্যটুকু ছিল 15, তাহলে এই প্রত্যেকটা ভাগ কতটুকু করে হলো? 5। 15 সেন্টিমিটার করে যদি হইতো, এই প্রত্যেকটা ভাগ হচ্ছে 5 সেন্টিমিটার করে হইলো। এখন আমি তোমাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, এতটুকু এই বাম পাশে যা আসছে অতটুকু তোমার আর এতটুকু আমার। তার মানে পুরা 3 ভাগের 2টা ভাগ তুমি নিয়ে নিচ্ছ, আর একটা ভাগ আমি নিয়ে নিচ্ছি, একটা ভাগ আমি নিয়ে নিচ্ছি। কোন বিন্দুটা এই কাজ করলো? ওই সরলরেখার এই বিন্দুটা। তো এই যে এই বিন্দুটা, এই যে এই সরলরেখাটা ধরো একটা নাম ছিল এ আর বি, এ আর বি। তো এই বিন্দুটা এই সরলরেখাটাকে কি করলো জানো? এই সরলরেখাটাকে 2 ভাগ আর 1 ভাগ এইভাবে বিভক্ত করে ফেললো। বিন্দুটার নাম দিলাম হচ্ছে সি। তার মানে আমরা বলতে পারি যে সি বিন্দুটি এ বি সরলরেখাকে বিভক্ত করে। বলতো কত অনুপাতে বিভক্ত করতেছে? মানে এইখানে আছে 2টা ভাগ, এখানে হচ্ছে একটা ভাগ। তো আমরা যদি লিখি বাচ্চাদের মতো যে সি বিন্দুটি এ বি সরলরেখাকে 2 ভাগ আর 1 ভাগে বিভক্ত করতেছে, তো এইভাবে না বলে আমরা এটাকে বলি, এটাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। এত অনুপাতে এত অনুপাতে বিভক্ত করে। কথাটা ক্লিয়ার? এখন আমি তোমাকে যদি বলি আচ্ছা দেখো এই বিন্দুটা হচ্ছে ডি, বলতো ডি বিন্দুটা কি করতেছে? ডি বিন্দুর এক পাশে আছে 1 ভাগ, অপর পাশে আছে হচ্ছে 2 ভাগ। তাহলে ডি বিন্দুটি এ বি রেখাকে, দেখো এ বি যেহেতু বলা হচ্ছে, অর্থাৎ তোমার রেখাটা হচ্ছে এইভাবে কাউন্ট হচ্ছে, বাম দিক থেকে শুরু হচ্ছে এ বি। তো ডি শুরুর দিকে আছে 1 ভাগ, পরে আছে 2 ভাগ, ঠিক আছে? তো ডি বিন্দুটি এ বি রেখাকে 1:2 অনুপাতে বিভক্ত করে। আচ্ছা, তো এখানে আরেকটা কথা বলে রাখি, যদি আমি বলতাম বি এ রেখা, তার মানে আমার শুরু হচ্ছে বি থেকে এ তে, তাহলে সি বিন্দুটা কত অনুপাতে বিভক্ত করতো? তাহলে বি থেকে এতে যে যাচ্ছি, তার মানে সি বিন্দুটা এই পুরো এ বি কে, তখন ডি ভুলে যাও, ডি নামে কিছু আছে ভুলে যাও। তো সি বিন্দুটা এই বি এ রেখাকে এর এক পাশে শুরুর দিকে আছে 1 ভাগ, এই পাশে পরে 2 ভাগ, তখন কিন্তু উল্টা হইতো, 1:2 অনুপাতে ভাগ করতো। বুঝা গেছে? আর তখন ডি বিন্দুটা যদি আমি বলতাম বি এ রেখা, অর্থাৎ শুরুর দিকে, শুরুর বিন্দুটা বি, শেষের বিন্দুটা এ বলতেছি, তাই না? এটা মনে রেখো। তো এইদিকে 2 ভাগ আর এইদিকে 1 ভাগ, তখন কিন্তু বলতো 2:1 অনুপাতে ডি বিন্দুটা এ বি কে বিভক্ত করে। বুঝা গেছে? এই যে বিভক্ত করে কথাটা বলতেছি, এই কথাটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের কনসেপ্ট। এটাকে আমরা বলি অন্তর্বিভক্তকরণ। এটাকে আমরা কি বলি? অন্তর্বিভক্তকরণ। অর্থাৎ কোনো একটা রেখাকে যে কোনো একটা বিন্দু ওই রেখার উপর নির্দিষ্ট একটা অনুপাতে কি করে? বিভক্ত করে। কিরকম? ধরো এইটা হচ্ছে একটা রেখা, হ্যাঁ, এটা হচ্ছে একটা রেখা, এ রেখা আর বি রেখা। এখন আমি এদিকে একটা বিন্দু নিচ্ছি, ধরো এই বিন্দুটার নাম হচ্ছে সি বিন্দু। তো এই বিন্দুটা দেখো, এর কি আছে বলতো? ভুজ আছে, কোটি আছে। আর এই বি বিন্দুটারও কি আছে বলতো? ভুজ আছে আর কোটি আছে। ভালো কথা। এটা যেহেতু একটা বিন্দু সি, ওরও কি আছে বলতো? ভুজ আছে, কোটি আছে। ধরো এটা লিখলাম আলফা আর বিটা দিয়ে। এখন এই সি বিন্দুটা এ বি কে নির্দিষ্ট একটা অনুপাতে ভাগ করতেছে, অর্থাৎ এই পাশে দেখো এ বির একটা পার্ট আছে, এই যে এতটুকু এসি,
আর এইখানে আছে কতটুকু বলো তো, বিসি। তো এতটুকুকে ধরে নাও, এতটুকু হচ্ছে এম অংশ, আর এতটুকুকে ধরে নাও এন অংশ। যেমন এইখানে দেখো সি বিন্দুটা কি ছিল বলতো, যখন সি নিয়ে আলোচনা করতেছে এখানে দুইটা ঘর পড়ছিল, তো আমরা লিখতেই পারতাম যে এতটুকু পরিমাণ হচ্ছে 2 ভাগ আর এতটুকু পরিমাণ হচ্ছে 1 ভাগ। টোটাল 3 ভাগে ভাগ করছিল, এক পাশে 2 ভাগ আর এক পাশে 1 ভাগ। এই জন্য হচ্ছে 2:1 অনুপাতে সি বিন্দুটা বিভক্ত করছিল। আবার যখন ডি বিন্দুর বেলা আসছে, যখন ডি বিন্দুর বেলা আসছে তখন এতটুকু হচ্ছে 1 ভাগ, আর ডি থেকে বি এতটুকু হচ্ছে আবার 2 ভাগ। তখন কিন্তু এই যে 1:2 অনুপাতে বিভক্ত হচ্ছে। তো এইটাই তোমাদের বোঝাচ্ছি যে একটা নির্দিষ্ট রেখাকে কোনো একটা বিন্দু একটা নির্দিষ্ট অনুপাতে কি করে বলতো, বিভক্ত করতে পারে। এখন আমাদের বিষয়টা হচ্ছে, তোমাকে এই অনুপাতটা যদি দিয়ে দেওয়া হয়, যে বললো যে একটা রেখাকে 3:2 অনুপাতে বিভক্ত করছে, 3:2 অনুপাত বিভক্ত করছে, কথাটা মানে কি জানো? এই কথাটা মানে, ধরো কি বললাম আমি, 3:2 অনুপাত। এই কথাটা মানে টোটাল 5টা ভাগে ভাগ হবে, টোটাল 5টা ভাগে ভাগ হবে। ধরো 1টা ভাগ, 2টা ভাগ, 3টা ভাগ, 4, 5। দেখো 1 2 3 4 5। কোন একটা বিন্দু, কোন রেখা, ধরো বললো যে এবি রেখাকেই, এবি রেখাকেই, তার মানে শুরুর বিন্দুটা হবে এ আর পরের বিন্দুটা হবে বি। তো যেই বিন্দুটা সেটা 3 ভাগ নিয়ে নেবে, দেখো 1 2 3, এই যেটা, এটা হচ্ছে সি বিন্দুটা। দেখো এদিকে আছে 3 ঘর, ওইদিকে আছে 2 ঘর। বোঝা যাচ্ছে কথাটা, অনুপাতে বিভক্ত করাটা? তো তোমাকে এখন ধরো এই বিন্দুটাও দিয়ে দিবে, এরকম যে x1 y1 বিন্দুটা দিয়ে দিবে, একটা মান দিয়ে দিবে ভুজার কোটির, এইটারও তোমাকে একটা ভুজার কোটি দিয়ে দিবে। এখন তোমাকে বলবে যে এই অনুপাতও দিয়ে দিচ্ছে, তোমাকে বলবে কি এই বিন্দুটা কত, এই বিন্দুটা কত, অনুপাত দেওয়া, দুইটা বিন্দু দেওয়া, ওই দুই বিন্দুগামী রেখাকে কোন আর একটা বিন্দু সি বিন্দু নির্দিষ্ট অনুপাতে যদি অন্তর্বিভক্ত করে, ওই যে রেখার মধ্যে ভাগ করতেছে, তো এটাকে আমরা বলি অন্তর্বিভক্ত। ঠিক আছে, রেখার মধ্যে মানে এ বির মধ্যবর্তী রেখাংশের মধ্যে বিভক্ত করলে এটাকে বলি অন্তর্বিভক্ত। তাহলে এখন এই সি বিন্দুর ভুজার কোটিটা কত? তো ওইটাই হচ্ছে এখন আমাদের বের করার টার্গেট। এখন আমরা ধরে নিই আমাদের কাছে এরকম এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আছে। হ্যাঁ, আচ্ছা এটা আছে দিই। তো আমরা ধরে নিই আমাদের কাছে এরকম এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আছে। দেখো তো আমাদের কাছে একটা বিন্দু হচ্ছে এইটা, এটা এ। এই বিন্দুটার হচ্ছে এরকম ভুজ, তুমি জানো x1 আর y1। এরকম আর একটা বিন্দু হচ্ছে বি, তো এটার ভুজ তুমি জানো x2 আর y2। এই দুই বিন্দুগামী রেখাটা হচ্ছে এটা। ঠিক আছে, এই দুই বিন্দুগামী রেখা হচ্ছে এটা। এখন কোন একটা বিন্দু যেটা হচ্ছে ধরো সি, ঠিক আছে, এই সির আলফা বিটা মানে ভুজ আর কোটি তোমাকে বের করতে হবে। এই সি দেখো একটা নির্দিষ্ট অনুপাতে, এখানে কিছু ভাগ এখানে কিছু ভাগ আছে, ওইটাই হচ্ছে আমাদের অনুপাতটা। তো এই এতটুকু চিন্তা করলাম, এইটা হচ্ছে এম আর এতটুকু অংশ হচ্ছে এন। ঠিক আছে, কথাটা ক্লিয়ার? এ আর বি দুইটা বিন্দু দেওয়া, এদের সংযোগ রেখাকে সি নামে একটা বিন্দু m:n অনুপাতে অন্তর্বিভক্ত করছে। এখন এই আলফা বিটা তোমাকে বের করতে হবে। এখন দেখো এই আলফা বিটা আমরা তাহলে কিভাবে বের করতে পারি? তো এটার জন্য দেখো আমরা এখানে এইটা যদি আমি একটু এক্স অক্ষের উপর লম্ব টানি, তাহলে এখন আমাকে বলতে পারো এই যে এতটুকুর মান কত, x1, আর এতটুকুর মান কত বলতো, y1। তাই না? কারণ এই বিন্দুটা x1 y1, এতটুকু গেছে x1, এতটুকু গেছে y1। আচ্ছা এটা একটু লম্ব লাগবে। আচ্ছা, আর ওইখান থেকে যদি আমি লম্বটা নিই, দেখো তো এই টোটাল এতটুকু হবে x2 আর এতটুকু হবে কি y2। আচ্ছা এখন ভালো কথা, এখন দেখো আমি আবার এ থেকে এই এই যে এটার উপর লম্ব টানলাম। এখন তোমরা বলতেছো ভাই একের পর একটা লম্ব টেনেই যাচ্ছেন টেনেই যাচ্ছেন, হ্যাঁ কাহিনী আছে। আর আবার ওই যে সি বিন্দুটা থেকেও আবার দেখো আমরা লম্ব টানবো, তাই না? লাস্ট আর একটা লম্ব টানা বাকি আছে।
এই যে সি থেকে আবার এক্স এর উপর লম্ব টানলাম। এখন কথা হচ্ছে এত এত লম্ব হুঠার কেন টানতেছি, এখানে দেখো জাস্ট আমি একটু লম্ব টানলাম, কি করলাম, এই বিন্দু থেকে এক্স এর উপর লম্ব টানলাম, ওইখান থেকে এক্স এর উপর লম্ব টানলাম, সি বিন্দু থেকে এক্স এর উপর লম্ব টানলাম, দেন এ থেকে আবার ওই যে এটার উপর লম্ব টানলাম, এটার উপর লম্ব টানলাম, সি থেকে এ থেকেও টানলাম, সি থেকেও টানলাম। আচ্ছা এখন দেখো, তাহলে এখন আমাকে কয়েকটা বিন্দু খালি স্থানাঙ্ক বলো। যেমন এইখানে তুমি যদি একটু ভালোভাবে তাকাও, এখানে একটা ত্রিভুজ দেখতে পাবা, এই ত্রিভুজটা আমাদের খুব দরকার। আবার এইখানে আরেকটা ত্রিভুজ দেখতে পারবা, এই ত্রিভুজটা আমাদের খুব দরকার। এই ত্রিভুজ দুইটাকে পয়দা করার জন্য এতগুলা লম্ব টানলাম, সোজা ভাষা হচ্ছে এইটা। তো তুমি আমাকে দেখো, এই যে ত্রিভুজটা আঁকলাম, প্রথম ত্রিভুজটা, এইটার প্রথম শীর্ষটা বলতে পারতেছো x1 y1, ওইটার দ্বিতীয় শীর্ষটা আলফা বিটা, এটাই তুমি বের করবা, এটাই তুমি বের করবা। এই শীর্ষটাকে বলতে পারো এই শীর্ষটা কত বলো তো? এইটা দেখো, এটা কতটুকু জানি আসা লাগবে, এটা আসতে হবে দেখো তোমার আলফা পরিমাণ। এটা কত পরিমাণ আসতে হবে, যেহেতু এটা আলফা বিটাই বের করতে চাচ্ছি, এই এতটুকু হচ্ছে আলফা পরিমাণ, ঠিক আছে বুঝো, আর এতটুকু হচ্ছে কিন্তু y1। তার মানে এই বিন্দুটা স্থানাঙ্ক হবে আলফা y1, বুঝতেছো? আচ্ছা, আর এই যে এইটার স্থানাঙ্কটা কত হবে, দেখো এই যে ছোট ত্রিভুজ, এইটার হচ্ছে সি হচ্ছে আলফা বিটা, ওইটা বি হচ্ছে x2 y2, বাট এটার স্থানাঙ্কটা কি হবে দেখো তো, ওইটা দেখো, ওইটা হচ্ছে দেখো এতটুকু হচ্ছে x2, আর এতটুকু দেখো তো y2 না y1 না, এতটুকু হচ্ছে কি দেখো তো, এই যে এই সির কোটিটা না, তার মানে আমরা লিখতে পারি x2 কমা বিটা, x2 কমা বিটা। তো আমরা এখানে একটু নামকরণ করে দিই, এখানে এই শীর্ষটা যেমন হচ্ছে এটা এ সি, তো এটার নাম দিলাম হচ্ছে ধরো কি দিলাম বলো তো, কিউ, আর এটার নাম দিলাম হচ্ছে আর। তো এখন তুমি একটু যদি তাকায় দেখো, ত্রিভুজ এ সি কিউ আর এই যে সি বি আর, এই দুটো ত্রিভুজ কিন্তু সদৃশ। দুটো ত্রিভুজ কখন সদৃশ হয় বলো তো, একটু মনে করার চেষ্টা করো, দুইটা ত্রিভুজ কখন সদৃশ হয়। আর আরেকটা জিনিস তোমাদের একটু মনে করাই দিই যাচ্ছি, ধরো তোমার কাছে এরকম একটা বড় ত্রিভুজ আছে, হ্যাঁ, আর একটা এরকম ছোট ত্রিভুজ আছে, এই দুটো ত্রিভুজ যদি সদৃশ হয়, যদি এই বাহুগুলোর নাম দেখো, মনে করো যে এ বি সি, আর এটা হচ্ছে ডি ই এফ, তাহলে তোমরা এই উপপাদ্য পড়ছিলা যে এই বাহু যদি এ হয়, আর ঠিক সদৃশ ত্রিভুজেরও ঠিক ওই বাহুটাই নিতে হবে ডি, এটা ডি, এই অনুপাতটা সেম আসবে। অর্থাৎ এখন তুমি যদি এই বড় বাহুর বি নাও, তাহলে ছোট বাহুর ই তোমাকে নিতে হবে, ইকুয়াল টু এই বাহুর সি যদি নাও, তাহলে ছোটটার এফ নিতে হবে। এরা সবাই কি হয় বলতো, ধ্রুবক হয়। মনে পড়ে কিনা, দুটো ত্রিভুজ সদৃশ হলে কিন্তু এই বাহুগুলোর অনুপাত কিন্তু কি হয় বলতো, একই হয়। এই কনসেপ্টটা এখন আমরা এখানে খাটাবো, কোথায় খাটাবো, এই যে ত্রিভুজ এ সি কিউ ও ত্রিভুজ আরটা হচ্ছে কি বলতো, এই বি সি আর, এই দুটি সদৃশ ত্রিভুজ। তাহলে এখন দেখো, আমাদের মেন টার্গেটটা হচ্ছে আলফা বের করা, তাই না, আমাদের মেন টার্গেটটা হচ্ছে আলফা বের করা। তো এখন তুমি কিন্তু দেখো এই এম আর এন, এই দুটো প্রশ্ন তোমাকে দেওয়া থাকবে, অনুপাতটা দেওয়া থাকবে, ধরো হচ্ছে কত এরকম এই 3:2, তার মানে এম এর মান 3 আর এন এর মান 2। তো তোমাকে এম আর এন কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে, x1 y1 ও প্রশ্নে দেওয়া থাকবে, x1 y1 x2 y2। এই আলফাকে তাহলে এইগুলোর মাধ্যমে প্রকাশ করতে হবে, এই x1 y1 আর এম এন এগুলোর মাধ্যমে তোমাকে যেভাবে হোক প্রকাশ করতে হবে। তো এখন দেখো আমরা কি করতে পারি, যদি ওই দুটো ত্রিভুজ সদৃশ হয়, তাহলে দেখো আমরা এই যে বাহুটা তুমি জানো অলরেডি এম, এই এমটাকে নাও, তুমি যদি এটার এম নাও, আচ্ছা এম না, আমরা এম পরে বসাই, আমরা এভাবে লিখি, এই এম যেহেতু জানো, তাহলে তুমি এই এসি বাহুটাকে লেখো, তার মানে এসি, এইটা যেহেতু এসি নিচ্ছ, ঠিক ওই ত্রিভুজেরও এখন কি নিতে হবে, সেম বাহুটা নিতে হবে, অর্থাৎ বিসি তোমাকে নিতে হবে। আর আমরা এখন শুরুতে কি করব জানো, আমরা আসলে আলফাটাকে বের করব আগে। আলফাটা হচ্ছে কি কঠিন ভুজ না, ভুজ, এর জন্য এই ত্রিভুজটা হচ্ছে এই ভুজটা এই লম্বট ওয়াই কে নেব না, এই ভূমিটাকে নিবা এক্স, এই ত্রিভুজটার এটা কত এ কিউ। আমি জানি তোমাদের একটু বোরিং লাগতেছে এই কথাটা, বাট একটু ধৈর্য ধরে দেখো, এটা যদি হয় এ কিউ,
ওই ত্রিভুজেরও এখন এই এক্সটাই নিবা, অর্থাৎ সি আর, এটা হচ্ছে সি আর। এখন আমাকে একটু এসির মানটা বলে দাও, এসি কত? এম, এসি হচ্ছে এম। এখন আমাকে একটু বিসি বলো, বিসি কত? এন, এই দেখো বিসি হচ্ছে এন। এখন এ কিউ বলো তো, এ কিউ, এ কিউ কোথায়? এটা দেখি তোমরা কে বলতে পারো। এই এ কিউ এর মান, এতটুকুর মান দেখো কতটুকু হয়। এই এ কিউ এর মানটা আসলে দেখো, এই টোটাল এতটুকু কি বলো তো? এতটুকু হচ্ছে আলফা, এই টোটাল এতটুকু হচ্ছে কি? আলফা। আর এতটুকুটা কি বলো? এই যে ছোট, এটা হচ্ছে x1। তার মানে এই যে এতটুকু, এই মাঝখানে এটা কি হবে? আলফা মাইনাস x1। তাহলে এটাকে লেখা যায় আলফা মাইনাস x1। সি আর দেখো তো, সি আর কি লেখা যায়? সি আর কি? এটা সি আরটা হচ্ছে এইটা, এই যে এই ছোটটা। টোটালটুকু হচ্ছে আমাদের, টোটালটুকু হচ্ছে আমাদের x2। কোনটা? আমি যদি কালি দিয়ে দেখাই, এই টোটাল এই এতটুকু হচ্ছে আমাদের x2। আমাদের লাগবে সি আর, মানে যে এই ডিসটেন্সটুকু লাগবে, এতটুকু x2 আর এতটুকু কি বলতো? আলফা। আবার এই টোটাল এতটুকু হচ্ছে আলফা। বুঝা গেছে? তার মানে ওইটাকে আমরা কি লিখতে পারি দেখো তো, এই x2 মাইনাস আলফা। এখান থেকে দেখো এম আর এন এর মান আমি বললাম না প্রশ্ন দেওয়া থাকবে, x1 y1 এগুলোও তো দেওয়া থাকবে। তার মানে দেখো x1 x2 তুমি জানো, এখান থেকে এখন আলফার মানটা বের করে ফেলতে পারবে না? তো চলো বের করি। কি করতে হবে? শুধু আলফার মানটাই তো বের করতে চাচ্ছি, ভুজ, তাহলে হচ্ছে আলফা ভুজ বের হয়ে যাবে। ভুজ কেন বের হবে? কারণ আমরা তো হচ্ছে এক্স আর এটারও এক্স নিচ্ছিলাম, মানে এটারও ভূমি নিচ্ছিলাম। তো দেখো আর গুণন করি, তাহলে এম x2 মাইনাস এম আলফা ইকুয়াল টু, এইখানে যদি আর গুণন হয় এন আলফা, এই লেখা দেখা যায়, এখানে যদি আর গুণন হয় এন আলফা মাইনাস এন x1। তো আমি যেহেতু আলফা বের করতে চাচ্ছি, এক পাশে কি করব? সব আলফাগুলোকে নিয়ে আসবো। তো এই যে মাইনাস এম আলফাটা যদি এই পাশে চলে যায়, তাহলে এখানে লেখা যাবে এম x2 প্লাস এন x1 ইকুয়াল টু লেখা যাবে এন আলফা প্লাস এম আলফা। তো আমি এখান থেকে আলফা কমন নিলাম, আলফা কমন নিলে লেখা যাবে এম প্লাস এন, এম প্লাস এন। তো এখানে কি লেখা যাবে দেখো তো, এখানে লেখা যাবে এম x2 প্লাস এন x1। তো শুধু আলফা ইকুয়াল টু কি লেখা যাবে? এটা লেখা যাবে এম x2 প্লাস এন x1 ডিভাইডেড বাই এম প্লাস এন। এটাই হচ্ছে তোমার ভুজ, যে এবি রেখাকে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করছে, তার ভুজ হচ্ছে এটা। বুঝে গেছে? এটা হচ্ছে কিন্তু তার ভুজ। তো এখন তুমি যদি বিটার মান, মানে ওই বিন্দুটার কোটি বের করতে চাও, ঠিক আছে, তাহলে এখন তুমি আবার সেই এই দুইটা সদৃশ ত্রিভুজ নিয়ে ডিল করবা। বাট মাত্র আমরা কি কি নিয়ে ডিল করলাম? এই আমরা যখন ভুজ বের করতে চাচ্ছিলাম, তো এই যে এই এম এর মান, সরি এই এম এর মান, এটা তো আমরা জানতাম, এই এন এর মান জানতাম, আর বের করতে চাচ্ছিলাম কি? ভুজ। এই কারণে দেখো এই ত্রিভুজের এক্স নিচ্ছিলাম, আবার ওই ত্রিভুজেরও এক্স নিচ্ছিলাম। এখন তুমি কি বিটা বের করতে চাচ্ছ, অর্থাৎ কোটি বের করতে চাচ্ছ, ওই আবার এম আর এন এর হেল্প নিয়ে বের করতে হবে। তার মানে এখন আমরা নতুন ভাবে এই আবার লিখবো এসি ডিভাইডেড বাই বিসি, বাট এবার লিখবো কি? এই বিসি দিয়ে ভাগ দিব না, ঠিক আছে, সরি মানে এসি বিসি নেবো, বাট ওইখানে এ কিউ মানে ভুজ, ওইটারও ভুজ নিচ্ছিলাম, এবার আমরা নেবো কোটি, অর্থাৎ এইটা আর এইটা নিব। কি বললাম? আমি যদি একটু লিখি যে কি নিব দেখো তো, আমরা যদি এই ত্রিভুজের এসি নেই, ওই ত্রিভুজের নিতে হবে বিসি, ঠিক আছে। তার মানে আমরা লিখতে পারি এসি, তাহলে ওই ত্রিভুজে লিখতে হবে ডিভাইডেড বাই বিসি ইকুয়াল টু, যেহেতু আমরা বিটা বের করতে চাচ্ছি এই ত্রিভুজের ওয়াই নেব, অর্থাৎ সি কিউ, তাহলে ওই ত্রিভুজের বি আর আসবে সি কিউ ডিভাইডেড বাই বি আর, তাই না? এখন এই ডাটাগুলো বসাও, এসি আর বিসির মানটা হচ্ছে আমাদের এম আর এন। এখন দেখো সি কিউ এর মানটা দেখো তোমরা বের করবা, সি কিউ মানে হচ্ছে এটা, সি কিউ মানে হচ্ছে এটা। এই পুরোটুকু দেখো তো, এই পুরোটুকুর মানটা কি বলতো? বিটা না? এই যে কারণ এটা কি সি বিন্দু, এটা হচ্ছে আলফা, টোটালটুকু হচ্ছে বিটা, তার মানে একটু পুরোটুকু হচ্ছে বিটা। আর এতটুকু কি দেখো তো, এই এতটুকু কি দেখো তো, এই যে এই ওয়াই ওয়ানটা না, এই ওয়ান ওয়ান আর এটা সেম, তার মানে বিটা থেকে ওয়াই ওয়ান বিয়োগ হবে, বিটা থেকে ওয়াই ওয়ানটা কি হবে? বিয়োগ হবে। তার মানে বিটা মাইনাস
y1। দেখতেছো এই জিনিসগুলো কিভাবে বের করা হয়? আচ্ছা, বই কিন্তু অনেকবার এইগুলোকে এক একটা নাম দিচ্ছে, এগুলো এম এন হ্যান এগুলো নাম দিয়েছিল, আমি তোমাদের ইচ্ছা করে নাম দিই নাই, কারণ এভাবে বের করানোর জন্যই। এখন তোমরা আবার ভাবতে পারো যে এইটা হয়তো কঠিন কঠিন, বাট একটু তোমরা ঠান্ডা মাথায় দেখো, কঠিন লাগবে না। এখন দেখো আর কি বের করতে হবে, এখন বের করতে হবে বি আর। খেয়াল করো বি আর কোনটা, বি আর হচ্ছে এতটুকু, টোটাল এতটুকু লেন্থ হচ্ছে y2, তাই না? কারণ বি বিন্দুটার ওই যে কোটি তুমি জানো x2 y2, এতটুকু y2, আমার লাগবে হচ্ছে বি আর মানে এতটুকু, তার মানে এই যে এইটা বিয়োগ দিতে হবে না, এই টোটালটা থেকে যদি লিখি, এই টোটালটা থেকে তুমি যদি এটুকু বিয়োগ দিয়ে দাও তাহলেই তো বি আর হয়ে যাবে। টোটালটা হচ্ছে y2 আর এতটুকু কি দেখো তো, এই আর আর বিন্দুতে দেখো কি লেখা, বিটা, x2 বিটা, তার মানে y2 থেকে বিটা বিয়োগ যাবে, y2 থেকে বিটা বিয়োগ যাবে। এখান থেকে দেখো এম এন এর মান তুমি জানো, y1 y2 এর মান জানো, এখান থেকে বিটা বের করতে হবে। তাহলে দেখো কি করবা বলো তো, আর গুণন করবা, তাই না? এম y2 মাইনাস বিটা ইকুয়াল টু আসবে n বিটা মাইনাস y1। তো আমরা যদি এখন গুণ করে দিই m y2 মাইনাস m বিটা n বিটা মাইনাস n y1। তো আমরা যেহেতু বিটা বের করতে চাচ্ছি, এক পাশে বিটা রাখবো আর বাকিগুলোকে এক পাশে রাখবো, m y2 প্লাস n y1 ইকুয়াল টু আমরা লিখতে পারি কি বলতো, n বিটা প্লাস m বিটা, এটা লেখাই যায়। তো আমরা যেহেতু বিটা রাখতে চাচ্ছি, তো আমরা বিটা কমন নেব, তাহলে লেখা যাবে m প্লাস n, তো এটাকে লেখা যাবে m y2 প্লাস n y1। ফাইনালি হচ্ছে আমরা লিখতে পারি যে সুতরাং বিটা ইকুয়াল টু, আমরা ফাইনালি লিখে দিতে পারি যে বিটা ইকুয়াল টু কি বলতো, m y2 প্লাস n y1 ডিভাইডেড বাই m প্লাস n, ডিভাইডেড বাই m প্লাস n। দেখো এটা হচ্ছে আলফা আর বিটার মানটা বের করার প্রসেস। এখন তোমরা ভাবতে পারো যে তোমাদের ম্যাথে কি এই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে কিনা, এই যে এরকম দুইটা বিন্দু দেওয়া থাকবে, এরকম চিত্র আঁকবা, চিত্র কি এরকম করতে হবে কিনা, না, জাস্ট এইটুকু মাথায় রাখলেই চলবে, যেটা আমি বক্স করলাম না, এই বক্সটুকু মাথায় রাখলেই তোমাদের হয়ে যাবে। কি করতে হবে দেখো, আবার দেখো এখানে মনে রাখার প্রসেসটা, তোমাদের কাছে এরকম দেওয়া থাকবে, এ নামে একটা বিন্দু দেওয়া থাকবে x1 আর y1, ঠিক আছে, আর একটা বি নামে একটা বিন্দু দেওয়া থাকবে x2 আর y2, ঠিক আছে, এ নামে একটা বিন্দু দেওয়া থাকবে, বি নামে একটা বিন্দু দেওয়া থাকবে। এখন বলবে কি যে এমন একটা বিন্দু বের করো যেটা এই এ বি কে m:n অনুপাতে কি করে, অন্তর্বিভক্ত করে, ওই রেখার মধ্যবর্তী কোন একটা জায়গা m:n অনুপাতে বিভক্ত করে। এখন ওই বিন্দুটা বের করতে হবে, তাই তো? তো ওই বিন্দুটার কি আছে বলতো, ভুজ আছে, ওই বিন্দুটার কি আছে বলতো, কোটি আছে। তো তুমি এরকম দাগ দিবা, এরকম দাগ দিবা। তো এখন দেখো ভুজ আর কোটি দুটার ক্ষেত্রেই সেম লিখবা, এখানেও লিখবা m প্লাস n, যখন অন্তর্বিভক্ত হবে এখানেও লিখবা m প্লাস n, উপরেও লিখবা m প্লাস n, বাট একটু গ্যাপ দিয়ে লিখবা, এই যে দেখছো একটু গ্যাপ দিচ্ছ, সেম কাজটাও এখানেও লিখবা, অর্থাৎ এটা হবে কি বলতো m প্লাস n, এখানেও হবে কি বলতো m প্লাস n। এটুকু তো টাফ না, এই m আর n যে অনুপাতটা দেওয়া থাকবে সেটা কি যোগ দিয়ে লিখবা, নিচে উপরেও, উপরে খালি একটু গ্যাপ দিয়ে লিখবা। এখন দেখো তুমি লিখতেছো কি ভুজ, তুমি লিখতেছো কি ভুজ, ভুজ যখন লিখবা তোমার বিন্দুটা কি, তোমার রেখাটা কি বলা থাকবে বলতো, এ বি, তার মানে এটা তোমার প্রথম বিন্দু আর বিটা হচ্ছে তোমার সেকেন্ড বিন্দু। তো প্রথম বিন্দুর কি আছে, ভুজ আছে কোটি আছে, অর্থাৎ x1 y1, দ্বিতীয় বিন্দুর কি আছে, ভুজ আর কোটি আছে, অর্থাৎ x2 y2। তো তুমি আগে এখানে দ্বিতীয় বিন্দুটার ভুজটাকে লিখবা, অর্থাৎ x2, আর পরে লিখবা প্রথম বিন্দুটার ভুজ, গুণ আকারে উপরে গুণ করে দিবা। যখন ভুজ লিখবা দ্বিতীয় বিন্দুটার ভুজ আগে লিখবা, পরে প্রথম বিন্দুটার ভুজ, গুণ আকারে। যখন কোটি লিখবা দ্বিতীয় বিন্দুটার কোটিটা আগে লিখবা m এর সাথে গুণ আকারে, আর n এর সাথে প্রথম বিন্দুটার কোটি লিখবা, শেষ। দেখো এটাই আসছে, দেখো বিটার মানটা দেখো m y2 প্লাস n y1, দেখো এটা আসছে না, ডিভাইডেড বাই m প্লাস n। দেখো ভুজ কি আসছিল, m x2 n x1 m প্লাস n, দেখো m প্লাস n উপরে আছে m প্লাস n, বাট m এর সাথে x2 এখানে আসছে x1। এটাই হচ্ছে অন্তর্বিভক্তকরণের সূত্রটা বা মনে রাখার বিষয়। তোমাদের কারো মনে করো যে এই জিনিসগুলো না মনে রাখলেও চলবে, তোমাদের অঙ্ক আসবে এটা দিয়ে, তোমাদের অঙ্ক আসবে এই কনসেপ্টটা দিয়ে, ঠিক আছে? তো খালি একটুকু মাথায় রাখলেই তোমাদের চলবে। আচ্ছা, তো এখন আমরা দেখব বহির্বিভক্তিকরণ,
বিভক্তিকরণ। এখন কথা হচ্ছে এই জিনিসটা বলতে কি বোঝায়। তো তোমার কাছে ধরো এরকম একটা বিন্দু দেওয়া, এই বিন্দুটা দেওয়া, তো ওর ভুজ আর কোটি তোমাকে দেওয়া, আর এখানে একটা বিন্দু দেওয়া বি, ওরও ভুজ আর কোটি তোমাকে দেওয়া। ভালো কথা। এখন তোমাকে বললো কি সি নামে একটা বিন্দু আছে, সি, সি এ বি রেখাকে কিভাবে বিভক্ত করে। এখন দেখো এ বি রেখাটা কোনটা, এ বি রেখাটা হচ্ছে এই যে এ আর বি কানেক্ট করলে যেটা পাবা সেটা, তাই না? এ আর বি কানেক্ট করলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে এ বি। এখন সি বিন্দুটা তো এ বির মধ্যবর্তী কোনো বিন্দু না, এ আর বির বাহিরের একটা বিন্দু। এটাকে তুমি যদি যোগ করো এই যে এরকম, ঠিক আছে, যদি সরলরেখা যোগ করো, আমার তো ভেঙে গেছে, তাই না? এখন তোমাকে এই আলফা বিটা জানতে চাওয়া হবে, অর্থাৎ সি বিন্দুটার ভুজ আর কোটি জানতে চাওয়া হবে। বাট এটা বলে দেবে যে এতটুকু এ থেকে সি পরিমাণ অংশ হচ্ছে এম পরিমাণ, আর বি থেকে সি পরিমাণ অংশ হচ্ছে এন পরিমাণ। যেই দুইটা বিন্দু দেওয়া দেওয়া ওই এ থেকে সি এম অংশ, মানে এতটুকু পুরো অংশটা হচ্ছে এম, আর আরেকটা বিন্দু ওইখান থেকে এই সি বিন্দুর অংশ হচ্ছে এম, এন, একটা বড় একটা ছোট। এইটাকে আমরা তখন বলি যে সি বিন্দুটি, সি বিন্দুটি এ বি রেখাকে, এ বি রেখাকে কি করে এম ইস টু এন অনুপাতে, অনুপাতে বহির্বিভক্ত করে। বহির্বিভক্ত, একটা হচ্ছে অন্তর্বিভক্ত আর একটা হচ্ছে বহির্বিভক্ত। অন্তর্বিভক্ত হবে মধ্যবর্তী, ওই এ আর বি দুইটা বিন্দু দেওয়া থাকলে তাদের মধ্যবর্তী কোন একটা জায়গায়। আর বহির্বিভক্ত হবে কি সংযোগ রেখায় এ আর বি যে রেখা অবস্থান করবে, দেখো সংযোগ রেখায় ওই রেখার মধ্যবর্তীর বাইরে আর কি, মধ্যবর্তী জায়গার বাইরে হবে। এমন হবে না যে এটা এ আর বি দেওয়া, এই যে এ বি রেখা দেওয়া, সি বিন্দু এখানে, এটা হবে না তো, তাই না? ওই সি কে ওই রেখার মধ্যে সংযোগ রেখাতেই থাকতে হবে, যেন এটা হচ্ছে এ আর বি, হ্যাঁ, সি এমন একটা বিন্দু হবে যে এটাকে তুমি বর্ধিত কোণ করলে এই যে এইগুলো একটা বিন্দু হবে সি, বাইরে হবে না, সংযোগ রেখার বাইরে না, সংযোগ রেখাই হবে, ঠিক আছে? জাস্ট কি হবে, মধ্যবর্তী জায়গা হবে না, বাইরে একটা জায়গা হবে। তো এটা হচ্ছে সি। তো এ থেকে সি অংশ যদি হয় এম অংশ, আর বি থেকে সি অংশ যদি হয় এন, তাহলে এটাকে আমরা বলি এম ইস টু এন অনুপাতে বহির্বিভক্ত হচ্ছে। বুঝা গেছে কথাটা? তো এখন যদি তোমাকে এই এম আর এন এর পরিমাণটা দিয়ে দেয়, মানে এতটুকু অংশ আর এতটুকু অংশ তোমাকে দিয়ে দেয়, তাহলে তুমি কিভাবে সি বিন্দুর ভুজ আর কোটি বের করবা সেটা এখন তোমাকে বের করতে হবে, ঠিক আছে? তো এটার জন্য দেখো আমরা আবার চিন্তা করে নিচ্ছি, আমাদের কাছে হচ্ছে কি আছে বলতো, এরকম দেখো এক্স অক্ষ, হ্যাঁ, আর এরকম ভাবে আছে হচ্ছে ওয়াই অক্ষ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এক্স মূলবিন্দু, এক্স প্রাইম, ওয়াই মূলবিন্দু, ওয়াই প্রাইম। তো তোমার কাছে এরকম একটা বিন্দু দেওয়া হচ্ছে এ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, বি একটা বিন্দু দেওয়া এক্স টু কমা ওয়াই টু, এইখানে সি নামে একটা বিন্দু আছে, ঠিক আছে? এখানে সি নামে একটা বিন্দু আছে, আরেকটু পাশে দিই, আরেকটু পাশে সি, এই হচ্ছে আলফা বিটা। এইটা বের করতে হবে তোমাকে, এইটা দেওয়া যে এ থেকে যে সি, সি পর্যন্ত এতটুকু হচ্ছে এম পরিমাণ, ঠিক আছে, এতটুকু হচ্ছে এম পরিমাণ, আর বি থেকে যে সি অংশ এতটুকু হচ্ছে এন পরিমাণ। অর্থাৎ এবি রেখাকে, এবি রেখাকে সি বিন্দুটা এম ইস টু এন অনুপাতে বহির্বিভক্ত করছে, এম ইস টু এন অনুপাতে কি করছে, বহির্বিভক্ত করছে। এখন সি বের করে দিতে হবে, অর্থাৎ আলফা বিটা বের করতে হবে, ঠিক আছে? তো আগের কনসেপ্টটুকু তোমরা যদি জানো তাহলে এখন বের করা খুবই ইজি হয়ে যাবে। কিভাবে ইজি হয়ে যাবে আমি দেখো কি করে, এখানে দেখো এটা যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান হয়, তার মানে দেখো এটা এটা কি, এটুকু হচ্ছে এক্স ওয়ান আর এতটুকু হচ্ছে কি বলতো ওয়াই ওয়ান। আচ্ছা, ও বিন্দু আমি তো কানেক্টই করি নাই, তাই না? তো এটা কানেক্ট করে দিই, এই যে এ বি, এটা। তো এখন তাহলে দেখো এটা যদি এক্স টু ওয়াই টু হয়, তার মানে এখন খেয়াল করো তো, এই লেন্থটুকু, এইটুকু এক্স টু, তাই না? এটুকু হচ্ছে এক্স টু আর এতটুকু হচ্ছে কি বলতো ওয়াই টু। আর ওইটা যদি আলফা বিটা হয়, তো এখান থেকে আমরা তাহলে কি কি পাই, তাহলে আমরা এটুকু পাই যে আবার এতটুকু হচ্ছে আলফা, আর টোটাল এতটুকু হচ্ছে কি বলতো বিটা। এখন মাথায় রাখতে হবে তুমি কিন্তু এসির মান জানো, অর্থাৎ এসি কে ধরে তুমি একটা ত্রিভুজ আঁকবা, কিভাবে আঁকবা,
এই যে এখানে দেখো লম্ব টানো একটা, তো এখানে দেখো এইটা ধরো নাম দিচ্ছি আমরা পি, তাহলে এই এসিপি একটা ত্রিভুজ, কারণ এই এসি হচ্ছে অতিভুজ, এসি হচ্ছে অতিভুজ, এইটার থ্রুতে তোমাকে এখন আলফা বের করে দিতে হবে। আর আরেকটা হচ্ছে কি তুমি বিসি জানো, তাহলে এখান থেকে তুমি আরেকটা ত্রিভুজ আঁকবা, তো ওইটার নাম দাও, তুমি কথা কথা দিচ্ছ কিউ, তো বিসি কিউ জানো, ঠিক আছে। একটা হচ্ছে এসিপি, দেখো একটা বড় ত্রিভুজ এসিপি, তার মধ্যে হচ্ছে বিসি কিউ ছোটটা, দেখো এই যে বড় এর মধ্যে ছোটটা। আগের বার এটা তোমরা যদি একটু কম্পেয়ার করো, আগের বার হচ্ছে কি দুইটা আলাদা আলাদা ত্রিভুজ ছিল, একটা ভিতর একটা ছিল না, বাট এবার দেখো, এবার কিন্তু এই বড় একটা ত্রিভুজের ভেতর ছোট একটা ত্রিভুজ হয়ে গেছে। কেন? কারণ হচ্ছে আমাদের বহির্বিভক্তকরণের সময় ওই আদি বিন্দু থেকে সি ওইটার অংশ জানতে হয়, আর আরেকটা বিন্দু থেকে সি এর অংশ জানতে হয়। এই কারণে আমাদের যেহেতু এ থেকে টোটাল সি হচ্ছে এম পরিমাণ, এটাকে অতিভুজ ধরে আমরা একটা ত্রিভুজ আঁকলাম, আবার বি থেকে সি ধরে একটা ত্রিভুজ আঁকলে ওইটা অটোমেটিক ভেতরে চলে গেছে, এখানে আমাদের কিছু করার নাই। বাট এখনো খেয়াল করো, এই যে ত্রিভুজ এসিপি, ত্রিভুজ এসিপি, আরেকটা যে ত্রিভুজ বিসি কিউ, এরা দুটি সদৃশ ত্রিভুজ, দুটি কি ত্রিভুজ? সদৃশ ত্রিভুজ, বুঝা গেছে? এখন ত্রিভুজ দুটা যদি সদৃশ হয়, তুমি x1 y1 x2 y2 জানো, এম আর এন জানো, এটার মাধ্যমে এখন আলফা বিটা বের করতে হবে। ফার্স্ট অফ অল ধরো আমরা আলফা বের করতে চাচ্ছি, কি বের করতে চাচ্ছি? আলফা। এখন আলফা কি ভুজ না? আলফা তো হচ্ছে এই সি বিন্দুটার ভুজ, অর্থাৎ এক্স, ভূমি, ভূমি বলাটা ঠিক না, আমি এমনি বলতেছি এক্স, তাই তো। এখন আমরা কি করবো, বড় ত্রিভুজের অতিভুজটাকে লিখবো এসি, তাহলে এখন আমাকে ছোটটারও অতিভুজ লিখতে হবে বিসি। যেহেতু আমি আলফা বের করতে চাচ্ছি, তাহলে এখন আমরা বড় ত্রিভুজটার এই ভূমিটাকে লিখবো, অর্থাৎ এপি ইকুয়াল টু এপি। আর ওই ছোট ত্রিভুজটারও কি লিখতে হবে বলতো? ভূমি লিখতে হবে, অর্থাৎ বি কিউ। দেখো দেখো এসির মান এম, এই টোটাল এ থেকে সি অংশটা হচ্ছে কি এম, আর বি থেকে সি অংশ হচ্ছে এন। এপি কত দেখো, এপি কত, তাই না? এপিটা দেখো তো কোথায়, এই যে এটা, অর্থাৎ এই যে এটা দেখো, আমি যেখানে ডট দিলাম এইখানে, এই বড়টা হচ্ছে আলফা, তাহলে এতটুকু বিয়োগ দিলেই হয়ে যাবে না? এইটা হচ্ছে কি আমার x2, অর্থাৎ আলফা মাইনাস x1, সরি x2 না x1, তাহলে আলফা মাইনাস x1 ডিভাইডেড বাই, এখন বি কিউ নিতে হবে। বি কিউ কোনটা দেখো তোমার, এই যে এটা, অর্থাৎ নিচে যদি আসি এই যে এটা, অর্থাৎ নিচে আসলে এইটা, এই টোটালটা হচ্ছে আমার আলফা, আর এতটুকু হচ্ছে x2, তার মানে আলফা মাইনাস x2, অর্থাৎ আলফা মাইনাস x2। তো এখন দেখো কি করতে হবে, আর গুণন করি, আর গুণন করলে এখানে কি পাবো বলতো, এম আলফা মাইনাস এম x2, আর এখানে যদি হয় তাহলে এন আলফা মাইনাস এন x1। তোমার বের করতে হবে এখন কি বলতো, তোমাকে বের করতে হবে আলফা। তো এক পাশে সব আলফাকে নিয়ে আসো, অর্থাৎ এম আলফা মাইনাস এন আলফা, ওই যে এইটার পাশে আসলো, তো এইটা এম টাইপ পাশে যে যোগ হয়ে যাবে এম x2 মাইনাস এন x1। তো এখান থেকে দেখো তুমি যদি আলফা কমন নাও, অর্থাৎ এম মাইনাস এন, তাহলে লেখা যাবে এম x2 মাইনাস এন x1। তো এইখান থেকে দেখো ফাইনালি আলফা ইকুয়াল টু লেখা যাবে এম x2 মাইনাস এন x1 ডিভাইডেড বাই এম মাইনাস এন। এইটাই হচ্ছে তোমার বহির্বিভক্তকরণের কনসেপ্টটা, বুঝা গেছে? এইটাই হচ্ছে বহির্বিভক্তকরণের ভুজ। কোটিটা কিন্তু তোমরা বের করবা, কি করবা, আবার সেই এসি বাই বিসি নিবা, বাট এবার কোটি লিখবা কি বলতো, এই এসি, এই বড় ত্রিভুজটার কোটি হচ্ছে সিপি, তো এখানে লিখবা সিপি। ছোট ত্রিভুজটা কি নিবা এখন বলো, সিকিউ। তো সিপি আর সিকিউ তোমরা বের করবা, বের করে তোমরা কি পাবা জানো? তোমরা যেটা পাবা, আমি যদি একটু লিখি এখানেই, তোমরা পাবা হচ্ছে এটা, দেখো এটা n লিখছি, n y1 m মাইনাস n, এটা পাবা, ডেফিনেটলি এটাই পাবা। অর্থাৎ আমি যদি এখন একটু সংক্ষেপে ব্রিফ করি, আমি বিটা তো বের করে দিই নাই, তোমাদের বের করার জন্য রেখে দিছি, যে অন্তর্বিভক্তকরণের সময় কি হচ্ছিল দেখো তো,
অন্তর্বিভক্তকরণের সময় তোমাদের মনে রাখতে বলছিলাম যে যেই অনুপাতটা দেওয়া থাকবে সেটা হবে যোগ, উপরে হবে যোগ, এখানেও যোগ, উপরে হবে যোগ। যখন তুমি ভুজ লিখবা দ্বিতীয়টার ভুজটাকে আগে গুণ করবা, প্রথমটার ভুজটাকে পরে গুণ করবা। যখন তুমি কোটি লিখবা দ্বিতীয়টার কোটিটাকে আগে গুণ করবা, প্রথমটার কোটিটাকে পরে গুণ করবা। বহির্বিভক্তকরণের কনসেপ্টটা হচ্ছে কি, এখানে বহির্বিভক্তকরণের সময় যোগ হবে না, যে অনুপাতটা দেওয়া থাকবে m/n, ওই অনুপাতটা বিয়োগ হবে m-n। এটা কি হবে? বিয়োগ হবে, m-n হবে। উপরেও তুমি m-n লিখবা, উপরেও কি করবা? m-n লিখবা। কোটির ক্ষেত্রেও কি হবে? m-n, উপরেও তুমি m-n লিখবা। বাট যখন ভুজ লিখবা দ্বিতীয়টার x2 আগে লিখবা, পরে x1, আগেরটার মতনই, জাস্ট মাইনাস। কোটি যখন লিখবা দ্বিতীয়টার কোটি, প্রথমটার কোটি। বুঝা গেছে? আমি যদি তোমাদের সাথে সাথে লিখি যে ধরো তোমার কাছে দুইটা বিন্দু দেওয়া, কি যে একটা বিন্দু হচ্ছে এরকম a x1, আর একটা বিন্দু হচ্ছে y1, ঠিক আছে? এই b একটা বিন্দু, এটা হচ্ছে কি x2 আর y2। এই হচ্ছে c, কি করলো? এই m আর n অনুপাতে কি করলো? বহির্বিভক্ত করছে। c হচ্ছে এটার উপর অবস্থান করে। হ্যাঁ, তাহলে c বিন্দুর স্থানাঙ্কটা কি হবে? কিচ্ছু না, c বিন্দুর স্থানাঙ্কটা হবে m-n ভুজ, এই হলো কোটি m-n। উপরেও তুমি সেম জিনিসটা লিখবা, একটু গ্যাপ দিয়ে লিখবা, উপরেও সেম জিনিসটা লিখবা, একটু গ্যাপ দিয়ে লিখবা, শেষ। খালি কিছু না, এখন ভুজ লিখবা না, দ্বিতীয়টার ভুজটাকে আগে লিখবা x2, এখন ভুজ লিখবা প্রথমটারটা x1, এরপরটা কি হবে y2, এরপরটা হবে y1। এটাই হচ্ছে অন্তর্বিভক্তকরণ আর বহির্বিভক্তকরণের যে বিন্দুটা, ওই বিন্দুটা বের করার সূত্র। আচ্ছা, তো এখন দেখো এই কনসেপ্টটা শিখেই আজকে কিন্তু মানে থিওরি শেখা শেষ হবে, এরপর আমরা ম্যাথ করব, ঠিক আছে? এখন দেখো তোমাকে বলবে মধ্যবিন্দু বের করার জন্য, অর্থাৎ তোমার কাছে একটা রেখা দেওয়া থাকবে, বুঝছো? এরকম একটা কি দেওয়া থাকবে? রেখা দেওয়া থাকবে, আর তোমাকে এই প্রান্ত দেওয়া থাকবে, এটা হচ্ছে x1 আর এটা হচ্ছে y1, আর এই বিন্দুটা হচ্ছে x2 আর হচ্ছে y2, অর্থাৎ a আর b কে সংযোগ করে একটা রেখা পাওয়া যাচ্ছে। এখন বলে কি মধ্যবিন্দু বের করতে, মধ্যবিন্দু বের করতে। এখন দেখো মধ্যবিন্দু কোনটা আমাকে বলো তো, যেটা কি করবে এই পাশেও সমান এই পাশেও সমান, তার মানে এইটা না? অর্থাৎ এইখানে যদি m পরিমাণ থাকে এখানেও m পরিমাণই থাকবে, অথবা এখানে n পরিমাণ থাকলে এখানেও n পরিমাণই থাকবে। সমান সমান না হলে তো মধ্যবিন্দু হবে না। তার মানে আমরা বলতে পারি যে মধ্যবিন্দু c, যেটা যে মধ্যবিন্দু c ab রেখাকে m/m অনুপাতে, এই বলো অন্তর্বিভক্ত করছে না বহির্বিভক্ত করছে বলো তো? অবশ্যই, যেহেতু ab এর মধ্যবর্তী একটা বিন্দু, বাইরে তো না, তাহলে অন্তর্বিভক্ত করে। তো m/m অনুপাতে তোমরা লিখতে পারো n/n, সমস্যা নাই, এত অনুপাতে অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে। আচ্ছা, যেহেতু অন্তর্বিভক্ত করছে তাহলে আমাকে c বিন্দুটার স্থানাঙ্ক বের করে দাও। c বিন্দুর স্থানাঙ্কটা কি আসবে দেখো, m+n, m+n, n বলতে তো এখানে m, উপরে তুমি কি লিখবা? m+m ই তো লিখবা। এরপর কি লিখবা বলো তো? কোটি, এটাও লিখবা m+m, উপরেও সেম ভাবে লিখবা, বাট একটু গ্যাপ দিয়ে। এরপর এ বি যেহেতু বলছে, এ হচ্ছে শুরুর বিন্দু, বি হচ্ছে শেষের বিন্দু, শেষের বিন্দুটার ভুজটাকে আগে লিখবা। তো এই হলো x2 আর এই হলো x1, এখানে আসবে y2 আর এই আসবে y1, তাই না? তো এখন তাহলে দেখো যদি কমপ্লিট করি, m কি উপরে কমন যায়, উপরে কমন নিয়ে যদি লিখি তাহলে কি লেখা যাবে? m, এটা লেখা যাবে x1 প্লাস x2, আর এখানে কি লেখা যাবে দেখো তো? টুয়াইস m। ওইখানেও সেম কাহিনী, m কমন যায়, তাহলে লেখা যাবে কি? y1 প্লাস y2, লেখা যাবে কি? টুয়াইস m। এখন ফাইনালি তুমি কি লিখতে পারো দেখো তো? ফাইনালি এই দেখো, এই m আর mটা কাটাকাটি যায়, এই m আর mটা কাটাকাটি যায়, এইখানটা তোমার চলে আসে মধ্যবিন্দু c। মধ্যবিন্দু c এর স্থানাঙ্কটা কি আসে দেখো, এই x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 আর y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে মধ্যবিন্দু বের করা, দুনিয়ার সবথেকে সহজ সূত্র। দুইটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে তাদের মধ্যবিন্দু বের করা দুনিয়ার সবথেকে সহজ না? কি করবা? দুইটা ভুজ নিবা, চোখ বন্ধ করে গড় করবা। গড় মানে কি? দুইটা নিচ্ছ, দুইটা দিয়ে ভাগ দিচ্ছ, x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, এরপর কি হবে? y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2।
দুনিয়ার সব থেকে ইজি সূত্র না? আমার কাছে তো লাগে সরল রেখা সব থেকে সহজ জিনিস, যেটা জীবনে কেউ চাইলেও ভুলতে পারবে না, চাইলেও এই সূত্র কেউ ভুলতে পারবে না, যদি সে সৎ ব্যক্তি হয়, জীবনেও এই সূত্র কেউ ভুলবে না। তো এটাই হচ্ছে আমাদের মধ্যবিন্দু বের করার কনসেপ্ট। এখন হচ্ছে আমরা অঙ্ক শুরু করব। কি অঙ্ক করব দেখো, এখানে তোমার কাছে দেওয়া হচ্ছে এ একটা বিন্দু 3,7 ও বি একটা বিন্দু 6,10, দুটো বিন্দু দেওয়া x1 y1 x2 y2। ভালো কথা, এদের সংযোগ রেখাকে যে বিন্দুটি 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক। বুঝে গেছে? তার মানে এরকম দেওয়া তোমার কাছে একটা বিন্দু, এগুলো তোমার পরীক্ষা হলে লিখতে হবে না, আমি এমনি দেখাচ্ছি, ঠিক আছে? যে এরকম এটা হচ্ছে বি 6,10। এখন এমন একটা বিন্দু আছে যে এই রেখাটাকে কি করছে 2:1, তার মানে এদিকে 2 ভাগ এদিকে আছে 1 ভাগ। এই সি বিন্দুটা তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে দেখো তুমি আস্তে ধীরে লিখতে পারো যে ভুজ, মানে যে বিন্দুটা বের করতেছো তার ভুজ কি হবে দেখো তো, এরকম 2 + 1, ওই যে m/n, যেহেতু m2n1, উপরে লিখবা 2 + 1। কোটির ক্ষেত্রেও কি করবো বলো তো, লিখতে পারো 2 + 1, উপরেও লিখবা 2 + 1। যেহেতু ভুজ লিখতেছো, দ্বিতীয়টার ভুজটা আগে আসবে, অর্থাৎ 6, প্রথমটার ভুজটা পরে আসবে। এটা যা আসবে, কোটি যেহেতু লিখতেছো, দ্বিতীয়টার কোটি আগে আসবে, প্রথমটার কোটি পরে আসবে। যা আসে হিসাব করে দেখো, এখানে কত আসে দেখো তো, 6 × 2 = 12, 12-র সাথে যদি 3 গুণ হয়, যোগ হয় 15, 15 / 3 5, তার মানে এটা আসে 5। এখানে দেখো 10 × 2 = 20, আর 7 যদি যোগ হয় 27, আর 3 দিয়ে যদি ভাগ যায় 3 9 27, মানে 9। তার মানে আমরা বলতে পারি যে সুতরাং বিন্দুটি হচ্ছে 5,9। আচ্ছা, এটা তো হচ্ছে ফর্মালিটিস লিখলাম, তুমি চাইলে ডাইরেক্টও লিখতে পারবে এক লাইনে। এই এত কিছু না লিখে তুমি এখান থেকে ডিরেক্ট শুরু করবা, যে ধরি বিন্দুটা সি, তাহলে অনুপাত হচ্ছে এরকম 2 + 1 2 + 1, তাহলে উপরেও 2 + 1, এখানেও 2 + 1। যখন ভুজ লিখবা এটাকে আগে লিখবা * 6, এরপর হচ্ছে প্রথমটা লিখবা 3, ওইখানে কত আসে 10, আর এখানে কত আসে 7 * 7। পরের লাইনে লিখে দিবা যে সুতরাং সি, এই যে হিসাব করে যা আসে 5, এরপর হিসাব করে যা আসে 9। ঠিক আছে? এভাবে ভেঙে ভেঙেও করতে পারো, এক লাইনেও করতে পারো, এগুলো কোনো আহামরি কোনো ব্যাপার না। পরেরটা দেখো, এখানে বলা হচ্ছে এ ও বি দুইটা বিন্দুর সংযোগ রেখাকে যে বিন্দু 2:3 অনুপাতে কি করে বলতো, বহির্বিভক্ত করে, তার স্থানাঙ্কটা বের করতে হবে। তো তুমি দেখাইতে পারো এ বি, এগুলা বলতে পারো। তো লিখতে পারো যে এ বি কে হচ্ছে সি বিন্দুটি, যে ধরি সি বিন্দুটি কত অনুপাতে, 2:3 অনুপাতে কি করে বলতো, কিভাবে বিভক্ত করে, এত অনুপাতে বহির্বিভক্ত করে, বহির্বিভক্ত করে। তাহলে দেখো ডিরেক্ট লেখো সি, কিভাবে 2:3, তার মানে প্রথমটা এম পরেরটা এন। তোমার দেখতে হবে না ছোট না বড়, এগুলো কিছু দেখতে হবে না, ছোট বড় কিছু দেখতে হবে না, যে 2 ছোট এম 3 বড়, তাহলে 2 মনে হয় এন 3 এম, এগুলো কিছু না। তো এই 2 - 3 2 - 3, ঠিক আছে? উপরেও লিখবা কি 2, এই যে গ্যাপ দিয়ে লিখবা -3, 2 গ্যাপ দিয়ে লিখবা -3। যেহেতু ভুজ লিখতেছো, এটা এ বি, আমাকে তো বলছে এ বি কে, তাই না? সংযোগ রেখা মানে শুরু, এখানে বলা নাই এ বি, কিন্তু স্পেসিফিক ভাবে বলা নাই, বাট বলছে সংযোগ রেখা, তার মানে শুরুই হচ্ছে এ দিয়ে, শেষ হচ্ছে বি দিয়ে। তো এটা হচ্ছে তোমার দ্বিতীয় বিন্দুর ভুজ, অর্থাৎ 5, এরপর প্রথম বিন্দুর ভুজ অর্থাৎ 3। চিহ্ন যদি থাকে, চিহ্ন সহই নিতাম, ধরো এটা ছিল -5, তার মানে এখানে ব্র্যাকেট দিয়ে লিখতাম -5, চিহ্ন থাকলে চিহ্ন সহই নিতে হবে। হ্যাঁ, এরপরটা হচ্ছে y2 অর্থাৎ কত 9, এরপরটা আসবে y1 অর্থাৎ আসবে 4। তো এটা যে আসে বা সি কত দেখো, উপরে আসে হচ্ছে 10, 5 × 2 = 10, আস্তে ধীরে করো, সমস্যা নাই, 3 × 3 = 9 1। আর এখানে কত আসে দেখো তো -1, ওইখানে কত আসে 18, আর 3 × 4 = 12, এই হচ্ছে -1, বা সি হচ্ছে কত, 10 থেকে 1 গেলে হয় 1, তাহলে এখানে -1 আসবে। আর আর হচ্ছে 18 থেকে 12 গেলে হয় 6, তাহলে আসবে কত বলো তো, -6। তো এটা দেখো মধ্যবিন্দু, দুনিয়ার সব থেকে সহজ, যেটা কেউ চাইলেও ভুলতে পারবে না, আমি বলছিলাম তাই না? তো এখানে যেহেতু এটা এ আর বি, এদের সংযোগ রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক লিখতে পারো, যে ধরি মধ্যবিন্দু ও, ধরি মধ্যবিন্দু কি হবে বলো তো ও, ঠিক আছে? তো ও এভাবে লিখতে পারো, এটা হচ্ছে আলফা বিটা। তুমি ডাইরেক্ট করো, সমস্যা নাই, বললাম না যে এভাবে ডাইরেক্ট করতে পারো, বা এইভাবে যে ভেঙে ভেঙে করতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে? তাহলে দেখো তোমার আলফা কি আসবে, এটা যদি ভেঙে ভেঙে করি,
এই যে x এটা গড় করবা 9 + 7 / 2 কত আসে দেখো তো 16/2 মানে 8 আসবে। এরপরটা দেখো বিটা কি আসবে এই 12 আর 8 নিবা তাহলে 12 + 8 / 2 অর্থাৎ কত আসে দেখো তো 10 আসে না। তাহলে মধ্যবিন্দু, সুতরাং মধ্যবিন্দু ও কত আসে দেখো তো 8,10। বুঝা গেছে? তো এই ছিল হচ্ছে সিম্পল বিষয়। এখন চলো আমরা একটু অঙ্ক করি, একটু ভালো মানের অঙ্ক করি। কি বলা হচ্ছে যে আচ্ছা একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 4,3, বৃত্ত দেওয়া তাই না। চলো বৃত্ত আঁকি। কেন্দ্র কোথায় একদম মাঝখানে, এটা হবে কি 4,3। ভালো কথা। বৃত্তের একটা ব্যাসের প্রান্তবিন্দু হচ্ছে বৃত্তের একটি ব্যাসের প্রান্তবিন্দু দুটির, বৃত্তের ব্যাস তো অনেকগুলাই হবে, যেগুলো কেন্দ্র দিয়ে যে যা যাবে সেগুলাই অনেকগুলো ব্যাস হবে। এটা একটা ব্যাস, এটা একটা ব্যাস, কেন্দ্র দিয়ে যেই জ্যাটা যাবে। তো এরকমই অনেকগুলো জ্যা আসছে। তো আমরা যদি একটু দেখাই যে কিরকম, যে এরকম একটা জ্যা আছে, ঠিক আছে। জ্যাটা একটু খারাপ হয়ে গেছে, এক টান দিতে পারিনি। আচ্ছা, তো এরকমই একটা জ্যা, এই জ্যায়ের দেখো এইগুলোকে আমরা বলি প্রান্তবিন্দু, এগুলোকে আমরা কি বলি প্রান্তবিন্দু। এই দুইটা প্রান্তবিন্দুর একটার স্থানাঙ্ক হচ্ছে 4,6, একটা স্থানাঙ্ক হচ্ছে 4,6। এখন প্রশ্ন হচ্ছে আরেকটা স্থানাঙ্ক কত, এই স্থানাঙ্কটা চাচ্ছে। তো তুমি ধরে নাও এই স্থানাঙ্কটা হচ্ছে আলফা বিটা। এতক্ষণ পর্যন্ত যেটা করলাম যে মধ্যবিন্দু, এবার তোমাকে দুইটা বিন্দু দেওয়া ছিল, মধ্যবিন্দু বের করছো। বাট এবার তোমার কনসেপ্টটা হচ্ছে কি, দেখো ব্যাস যেহেতু দেওয়া, ব্যাসের দুই প্রান্ত যদি ধরো এটা এ প্রান্ত হয় আর এটা যদি বি প্রান্ত হয়, সি যেটা যে কেন্দ্র, কেন্দ্রটা কি বলতো মধ্যবিন্দু না, কেন্দ্রটা ডেফিনেটলি কি বলতো মধ্যবিন্দু। তো এবার তোমাকে মধ্যবিন্দু দেওয়া আরেকটা বিন্দু প্রান্তের ওইটা বের করতে হবে। তো ধরি যে আমাদের ব্যাস হচ্ছে কি এবি, আর এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, এটা বৃত্তের অঙ্ক। বাট বিশ্বাস করে যে এরকম যে তোমাকে মধ্যবিন্দু দেওয়া, এরকম ম্যাথ তোমরা কনিক্সের মধ্যে অনেক পাবা। তোমাদের সেকেন্ড পেপারে যে 6th চ্যাপ্টার কনিক্সে অনেক ম্যাথ তোমরা পাবা, যেখানে এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট হয়, যে মধ্যবিন্দু দেওয়া থাকে আর একটা বিন্দু তোমাকে বের করতে হয়। এটা দিয়ে অনেক ম্যাথ হয়, অনেক সৃজনশীলে কিন্তু এই কনসেপ্টটা আসবে। তো এটা কিন্তু শিখে রাখা দরকার, এটা বৃত্তের ম্যাথের জন্যই না, এই শুধু এইটুকু ম্যাথের জন্য না, এই কনসেপ্টটার তাৎপর্য অনেক। ঠিক আছে, যে তোমাকে এই যে এই সহজ সহজ জিনিসগুলো কিন্তু খুব কম থাকবে, যে দুইটা বিন্দু দেওয়া মধ্যবিন্দু বের করো, এটাও আসবে, এটাও থাকবে। বাট দুইটা বিন্দুর মধ্যে যে কোনো একটা বিন্দু দেওয়া থাকবে আর মধ্যবিন্দু দেওয়া থাকবে, অপর বিন্দুটা বের করতে হবে। এই কনসেপ্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ম্যাথে বারবার আসবে জ্যামিতির মধ্যে। তো চলো আমরা ধরে নিলাম যে ধরি এবি ব্যাস এবং সি হচ্ছে কেন্দ্র, ঠিক আছে। তো এ বি ব্যাসের ক্ষেত্রে আমরা ধরে নিলাম হচ্ছে এ হচ্ছে 4,6, ওই যে একটা প্রান্ত, এবং সি হচ্ছে প্রশ্নে দেওয়া 4,3। তো এখন কথা হচ্ছে ওই যে আলফা বিটাটা বের করতে হবে, বি বিন্দুটা বের করতে হবে। তো দেখো এই যে সি যে ভুজ তুমি পাচ্ছ, সি যেহেতু অবশ্যই এই দুইটা মধ্যবিন্দু, তার মানে এই যে ভুজটা যে 4, এই ভুজটা কিভাবে আসছে, এই ভুজটা আসছে এই 4 আর এই আলফার গড় করে, অর্থাৎ 4 প্লাস আলফা ডিভাইডেড বাই 2। দেখো এই যে এখান থেকে আলফা বের হয়ে যাবে, বুঝতে পারছো, এখান থেকে কি হয়ে যাবে আলফাটা বের হয়ে যাবে। তাহলে দেখো 4 দুগুণ 8, 4 প্লাস আলফা, এই 4 যদি বিয়োগ হয়ে যায় তাহলে আলফা ইকুয়াল টু কি লেখা যাবে দেখো তো 4, 8 থেকে 4 গেলে তো 4, আলফার মান 4, তার মানে অলরেডি দেখো আলফা বের হয়ে গেছে। ঠিক একইভাবে কি করতে পারবা তুমি এখন এটা লিখতে পারবা যে এই যে আবার কেন্দ্র মধ্যবিন্দু যে 3টা দেওয়া, তাই না, কোটি, এই 3 কিভাবে পাচ্ছ, এই 3 তুমি আবার পাচ্ছ এই যে এখানকার 4 আর এখানকার বিটাকে গড় করে। তার মানে তুমি এখন লেখো যে এই যে 6, এইখানকার কোটি আর এখানকার বিটা, 6 প্লাস বিটা ডিভাইডেড বাই কত 2, গড় যেহেতু করা হবে, এটা আসবে কি 3। এখান থেকে দেখো বিটাটা বের হয়ে যাবে, তাহলে কত আসে দেখো তো 3 দুগুণ 6, 6 প্লাস বিটা, তো বিটা ইকুয়াল টু কত লেখা যাবে 0। তাই দেখো আলফা বিটা যে ছিল না অপরটা, তাহলে আমরা কি লিখতে পারি যে আলফা বিটা ইকুয়াল টু হচ্ছে 4,0। এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট, যে দুইটা বিন্দু দেওয়া থাকবে, দুইটা বিন্দুর মধ্যে একটা বিন্দু আর মধ্যবিন্দু দেওয়া থাকবে, অপর বিন্দুটা বের করতে হবে। ঠিক আছে, খুবই ছোট, খুবই ইম্পর্টেন্ট। চলো এখন আমরা সমত্রিখণ্ডক বিন্দু বের করি। আচ্ছা, সমত্রিখণ্ডক বিন্দু এটা মানে কি বোঝানো হচ্ছে,
দেখো খুবই সিম্পল কনসেপ্ট, যে তোমার কাছে আমি বললাম যে দেখো এটা একটা রেখা, হ্যাঁ এটা একটা রেখা, তো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি বিন্দু, মানে তুমি বিন্দু দুটো জানো, এটা হচ্ছে x1 বিন্দু y1 বিন্দু, আর এটা হচ্ছে x2 আর y2, এটা তুমি জানো। এখন আমি বললাম এটা তো একটা রেখা বা লাঠির মতো, তুমি এটাকে তিনটা ভাগে ভাগ করো, তিনটা ভাগ করো, বা তোমাকে বললাম তোমার হাতে একটা দা আছে বা বটি আছে, তুমি কি করবে এখানে কোপ দিবা, তিন খণ্ড যেন হয়। ছোটকালে আমরা কিন্তু মানে বাকিরাও শুনছো যে আমাদের খুবই কমন ছিল যে এক কোপ দিয়ে দুই টুকরা বানিয়ে ফেলবো, মানে কিছু একটা চাইলে এরকম বলতো এক কোপ দিয়ে দুই টুকরা বানিয়ে ফেলবো, তার মানে তুমি এক কোপ দিলে দুই টুকরা হয়ে যাবে। তোমাকে আমি বললাম তিন খণ্ড ভাগ করতে, তুমি কি করলে যে একটা কোপ দিলা আর একটা কোপ দিলা, তার মানে তোমার কয়টা কোপ দিতে হচ্ছে, দুইটা কোপ দিলে দেখো এই যে এটা একটা ভাগ, এটা একটা ভাগ, আবার এটা একটা ভাগ, তিনটা ভাগ হয়ে যাচ্ছে। আর সমত্রিখণ্ডক বলতে বোঝানো হচ্ছে তুমি এমন ভাবে দুইটা বিন্দু নাও যেন ওই দুটা বিন্দু এই যে এখানে যতটুকু এখানেও ততটুকু এখানেও ততটুকু থাকে। তার মানে তিনটা ভাগ করতে তোমার কয়টা বিন্দু লাগবে, দুইটা। চারটা ভাগ করতে তোমার কয়টা বিন্দু লাগবে বলো তো, ধরো যদি এরকম একটা রেখা থাকে চার ভাগ করবা, দেখো একটা লাগবে দুইটা লাগবে, দেখো চার ভাগ হয়েছে না, এক দুই তিন, বাট বিন্দু লাগছে কয়টা, একটা দুইটা তিনটা, তার মানে যতগুলা ভাগ বিন্দু তার থেকে এক কম লাগে। ওই যে তোমাকে দুই টুকরা করতে গেলে কয়টা কম লাগবে, একটা, একটা কম লাগবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই বিন্দুগুলোই তোমাকে চাওয়া হবে, এই বিন্দুগুলোই তোমাকে চাওয়া হবে, যে ধরো এই যে সি আর ডি। খুবই সিম্পল, কিভাবে সিম্পল, এই দেখো সি বিন্দু বের করা, ধরো তুমি সি বের করতে চাচ্ছ, দেখো তো সি এ বি রেখাকে কত ভাগে ভাগ করতেছে, টোটাল দেখো এটা এই ভাগ এই ভাগ এই ভাগ, তিনটা সেম ভাগ, ক্যালকুলেটর রেখে ভাবছিলাম যে ক্যালকুলেটর লাগবে, দেখি যে মুখে মুখে হিসাব করা যাচ্ছে। আচ্ছা এক ভাগ দুই ভাগ তিন ভাগ, তো এখানে এক ভাগ আর এখানে দুই ভাগ, এখানে এক ভাগ এখানে দুই ভাগ, তার মানে সি এ বি রেখাকে 1:2 অনুপাতে অন্তর্ভুক্ত করে। তাহলে তুমি অনুপাত জানো, তাহলে সি বিন্দু বের করে ফেলতে পারবে না। তো এখানে দেখো তোমাকে হচ্ছে এরকম দেওয়া যে এ আর বি বিন্দু দ্বয় সংযোগ রেখা, তার মানে এটাকে তুমি এ ধরতেছো আর এটাকে তুমি বি ধরতেছো, এই দুইটা যে এই দুইটা বিন্দু সংযোগ রেখাকে এই রেখাংশে সমত্রিখণ্ডক বিন্দু দ্বয়, দেখছো এখানে কিন্তু সমত্রিখণ্ডক বলে বিন্দু দ্বয় বলছে, কারণ দুইটা বিন্দু লাগবে, এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তো এই হচ্ছে এ, তো x1 y1 না লিখে আমরা কি লিখবো এখন, আমরা লিখবো হচ্ছে 7,10, আর এটাকে লিখলাম বি, এটা হচ্ছে 10,16। তো আমরা হচ্ছে সি বের করতে চাচ্ছি, আমরা ধরলাম যে সি আর ডি এই দুইটা বিন্দু তিনটা খণ্ডে ভাগ করে, লিখে দিই যে সি ও ডি বিন্দুদ্বয় সম সমত্রিখণ্ডক বিন্দু। তাহলে এখন দেখো তো আমি সি যদি বের করতে চাই, সি এই এ বি রেখাকে দেখো তো, এ বি রেখাকে কত অনুপাতে অন্তর্বিভক্ত করবে, কারণ মাঝখানেই তো মধ্যবর্তী তো, তাই না, মাঝখানে বলতে মিডল পয়েন্ট বুঝে নেই, এ আর বি মধ্যবর্তী যে কোনো একটা পয়েন্ট বুঝাইছি, ঠিক আছে। সি এ বি রেখাকে দেখো তো এই পাশে এক ভাগ আর ওই পাশে দেখো এক ভাগ দুই ভাগ, 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে। আচ্ছা, তো এখন দেখো সি বিন্দুর স্থানাঙ্কটা কি লেখা যায় দেখো তো, যেহেতু 1:2, তার মানে আমরা লিখতে পারি এখানে 1+2, এখানেও লিখতে পারি 1+2, কমা এটা লেখা যাবে 1+2, এটাও লেখা যাবে 1+2। এখন দেখো বিন্দু দুইটাও তো তুমি জানো, অনুপাত জানো, আবার কি জানো, বিন্দু দুইটাও তুমি জানো। তাহলে এবার ওইটাকে দ্বিতীয় বিন্দুটার ভুজ আগে আসবে ×10, এরপর প্রথম বিন্দুটার ভুজটা আগে আসবে অর্থাৎ ×7, এরপর কোটি লিখতেছে দ্বিতীয় বিন্দুটার কোটিটা আগে আসবে, এরপর প্রথম বিন্দুটার কোটিটা আগে আসবে, এইটা হিসাব করে তুমি যা পাবা তাই হচ্ছে তোমার অ্যান্সার। দেখো কত আসে, এটাই হিসাব করে কত আসে। তো 10 প্লাস 7 × 14 ডিভাইডেড বাই 3, এটা আসবে হচ্ছে 8, আর ওইটা 16 প্লাস 10 × 20 ডিভাইডেড বাই 30, এটা আসবে হচ্ছে 12। ঠিক আছে, তাহলে তুমি এখন আমাকে বলো ডি বিন্দুটা বের করতে পারবে না, তুমি লিখতে পারো যে
ডি বিন্দুটা এবি রেখাকে কত অনুপাতে বিভক্ত করে? ডি বিন্দুর এই পাশে দেখো তো, একটা ভাগ, দুইটা ভাগ, 2, আর ওই পাশে কয়টা ভাগ? 1, মানে 2 আর 1, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে তুমি এভাবে ডিটা বের করতে পারো। বাট আরেকটা মজার বিষয়, সি বের করে ফেলছো না? সি বের করে ফেলছো না? ডি হচ্ছে দেখো তো, এখানে এক ভাগ, সি আর বি খেয়াল করো, সি আর বি এখানে এক ভাগ, আর এখানে আরেক ভাগ, এখানে আরেক ভাগ। তাহলে ডি হচ্ছে বি সি এর মধ্যবিন্দু না? মধ্যবিন্দু বের করা আরো সহজ না? কি করবা, এইটা আর এটাকে গড় করবা, এইটা 10 ডিভাইডেড বাই 2 হবে যোগ হওয়ার পর, আবার 12 আর 16 যোগ হয়ে ডিভাইডেড বাই 2 হবে। তুমি এই মধ্যবিন্দু দিয়েও করতে পারো, অথবা অথবা কি করতে পারো, যেভাবে যে ডি এবি রেখাকে 2:1, 2:1 কেন আবার বলি, কারণ ডির এই পাশে 2 ভাগ আর এই পাশে 1 ভাগ, তো 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। হ্যাঁ, এখান থেকে তোমরা ডি বের করবে, আমি জানি না, তোমরা ডি বের করবা। আর আরেকটার কথা কি বললাম, প্রসেস শেষ, তোমার অঙ্ক এখানে বের করলে শেষ। তুমি চাইলে কি করতে পারতা, এভাবে না করে বলতে পারতে যে ডি বিসি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু, এই কনসেপ্টও কিন্তু তুমি বের করে ফেলতে পারতা। তাহলে কি করতে হতো, যে এই 8 আর 12, 8 আর 10 এর গড় হবে, সুতরাং ডি কি হবে বলো তো, 8 + 10 ডিভাইডেড বাই 2, তাই না? x1 + x2 ডিভাইডেড বাই 2, এরপর কি y1 + y2 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 12 আর 16, 12 আর 16, 12 + 16 ডিভাইডেড বাই 2। এভাবে করে তুমি ডি মানটা বের করে ফেলতে পারো, দুটো অ্যান্সারই তুমি সেম পাবা। আচ্ছা, তো এখন আমরা একটু ইম্পর্টেন্ট ম্যাথ করব। এখানে বলা হচ্ছে যে -2,4 আর বি হচ্ছে 4,-5, দুইটা বিন্দু, এদের সংযোগ রেখাকে এবি, মানে রেখাংশ হচ্ছে এবি, এবি কে সি পর্যন্ত বর্ধিত করা হলো। তা আমরা যদি একটু ইমাজিন করি, তো আমাদের কাছে হচ্ছে এরকম একটা এ বিন্দু দেওয়া -2,4, হ্যাঁ, আর এরকম হচ্ছে একটা বি বিন্দু দেওয়া 4,-5। তো এদের সংযোগ রেখাটা হচ্ছে এবি। ভালো কথা, এবি কে সি পর্যন্ত বর্ধিত করা হলো, অর্থাৎ এরকম। ভালো কথা, এবি কে সি পর্যন্ত বর্ধিত করা হলো যেন এবি, এই এবি ইকুয়াল টু হয় 3BC। শর্তটা খেয়াল রাখো, এখানে শর্তটা একটা শর্ত দেওয়া, এবি ইকুয়াল টু হচ্ছে 3BC। দেখা যায়, ঠিক আছে। সি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে। এইটা তোমার কিসের কনসেপ্টের উপর ম্যাথ জানো? এটা তোমার হচ্ছে বহির্বিভক্তিকরণের কনসেপ্টের উপর ম্যাথ। এখন তোমরা বলতে পারো ভাইয়া বিন্দু তো দুইটা দেওয়া, বাট অনুপাত তো দেওয়া নাই। এইটাই, তোমাকে বিন্দু দেওয়া, তোমাকে অনুপাতটা দেওয়া নাই। অনুপাতটা তোমার কি করতে হবে, বের করতে হবে। কিভাবে বের করবা? তোমার অনুপাত মনে রেখো, আমার কিন্তু সবসময় লাগবে কি, বহির্বিভক্তকরণে আমার কিন্তু এটা লাগে, এ থেকে সি লাগবে, আর লাগবে হচ্ছে বি থেকে সি। মনে রাখো, এটা কিন্তু লাগবে। তোমাকে যে শর্তটা দেওয়া, খেয়াল রাখো, তোমাকে এরকম একটা শর্ত দেওয়া, এ বি ইকুয়াল টু 3BC। তো এইখানে দেখো, এগুলা এই টাইপের ম্যাথ তুমি কিভাবে করবা, তোমাকে খুঁজতে হবে, তোমাকে এসি ডাটাটা লাগবে, এসি, কারণ এ থেকে সি জানতে হবে। এতটুকু কি এম না, আর এতটুকু হয় কি এন। তো তোমাকে সামহাও এসি বের করতে হবে আর বিসি বের করতে হবে। বিসি দেখো প্রশ্নে আছে, বাট এসি কোথায়, এটা কিন্তু আবার এয়ার কন্ডিশনার ভেবো না, এসি কোথায় এটা না, এ থেকে সি বিন্দুর দূরত্বটা জানতে হবে। বাট এইটাই তোমাকে এখন এইখান থেকে বের করতে হবে। খেয়াল রেখো, তোমাকে প্রশ্ন দেওয়া এ বি আর বিসি। আচ্ছা দেখো তো, এ বি আর বিসি কে যোগ করলে তুমি কি এসি পাবা না? এ বি আর এসি কে যোগ করলে তুমি কি পাবা, এসি পাবা। তো এই যে এটা প্রশ্নের মধ্যে মাথায় রেখো, এ বি আর বিসি যোগ করলে কিন্তু এসি পাবা, এটাই তোমার মেইন টার্গেট। এ বি আর বিসি যোগ করলে তুমি এসি পাবা। এখন তোমাকে যে অনুপাতটা দেওয়া, এখানে বিসি দেওয়া ভালো কথা, তো এটাকে একটু যদি সাজাও, এ বি বাই বিসি ইকুয়াল টু কি লেখা যায়, 3 না? বিসিটাকে নিচে ভাগ করে লিখতেছি। তো তোমার হচ্ছে এসি, তোমার ডাটাটা লাগবে, এসি ডাটা তোমার লাগবেই। তুমি এসি ডাটা কিভাবে পাবা, এই যে এ বি আর বিসি যোগ করলে পাবা। তো তুমি এখন কি করবা জানো, ইচ্ছা করে এ বি আর বিসি কে যোগ করবা, বাট নিচেরটাকে কিচ্ছু করবা না। উপরে এই কাজটা যে করছো তুমি, বাম পাশে যে কাজ করছো তোমাকে ডান পাশে করতে হয় না? ওই যে ছোটকালে যোজন বিয়োজন শিখছো না, ডান পাশে যা করবা বাম পাশে করবা। এখানে তুমি যোজন করছো, বিয়োজনটা আর করো নাই, ঠিক আছে? লব প্লাস হর করছো, ডান পাশেও এখানে কি 3 নিচে কি 1 ছিল না? যে কোনো সংখ্যা নিচে তো 1 থাকে। তো
তো ডান পাশে তোমার এখানে বাম পাশে যেটা করছো নিচেরটাকে যোগ করছো বাম পাশে, ডান পাশে তোমাকে এখানে 3 এর সাথে 1 যোগ করতে হবে ডিভাইডেড বাই 1। তো খেয়াল করো এখন ফাইনালি তুমি কি লিখতে পারো, এই এবি প্লাস বিসি, যে এবি প্লাস বিসিটাই তোমার এসি ডিভাইডেড বাই বিসি, এসি বাই বিসি, এটা কত আসে দেখো তো 4/1। তার মানে আমরা এখান থেকে কি লিখতে পারি জানো, এখান থেকে আমরা এইটা পাচ্ছি যে এই যে সি বিন্দুটা, সি এবি রেখাকে বা এবি রেখাংশকে এ দেখো এসি বাই বিসি, এসি বাই বিসি 4/1 না, 4:1 অনুপাতে, এই অনুপাতে কি করে বলতো বহির্বিভক্ত করে। এখন বাকিটা তোমাদের কাজ, কিভাবে এই বিন্দু বের করতে হবে আমি জানি না, তোমাদের কাজ, ঠিক আছে। আচ্ছা পরেরটা দেখো, এখানে তোমাকে এ আর বি দুটো বিন্দু দেওয়া, এ বি কে সি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এবার শর্ত হচ্ছে এটা এবি ডিভাইডেড বাই 3ab ডিভাইডেড বাই 2bc। তাহলে দেখো তোমার সামও কি লাগবে, এই এ দেওয়া, এই হচ্ছে বি দেওয়া, এ বি কে বর্ধিত করছে, তাহলে এই যে সি, তার মানে তোমাকে এখন সামও এসি জানতে হবে আর বিসি জানতে হবে। বিসি ডাটা প্রশ্নে দেওয়া, বাট এসিটা ডিরেক্ট দেওয়া নাই, এ বি আর বিসি যোগ করতে হবে। তো তোমাকে এই যে 3ab দেওয়া আর এই হচ্ছে 2bc দেওয়া, তাই তো। তাহলে তুমি কি করবা, এবার এবি বাই বিসি লেখো, সমস্যা নাই। তাহলে এটাকে আনছো, তাহলে 3 কে পাশে পাঠিয়ে দিচ্ছ, অর্থাৎ 2/3। এই এবি আর বিসি যোগ করলেই কি এসি না, এই যে এবি আর বিসি যোগ করলে কি এসি। তাহলে আমরা কি করব, এবি আর বিসি কি ইচ্ছা করে যোগ করব, ডিভাইডেড বাই নিচে কিছুই করব না, কারণ বিসি হারাই গেলে আবার সমস্যা। তো এখানেও সেই কাজটা করবা। তো এখানে তাহলে আমরা কি লিখতে পারি, এসি বাই বিসি ইকুয়াল টু লেখা যাবে 5/3। তাহলে বলো সি বিন্দুটা এবি রেখাকে 5:3 অনুপাতে বহির্বিভক্ত করে। এখন সি তোমরা বের করে নিবা। এটা দেখো, এটা হচ্ছে একটু রিভার্স ম্যাথ, কেননা এবার তোমাকে কি করবে, তোমাকে একটা বিন্দু দেওয়া থাকবে, ঠিক আছে, দুইটা বিন্দুকে অন্য একটা বিন্দু একটা নির্দিষ্ট অনুপাতে অন্তর্বিভক্ত করবে বা বহির্বিভক্ত করবে, তাই না, ওই অনুপাত বের করতে হবে। এতক্ষণ পর্যন্ত তোমাকে কি দেওয়া ছিল, তুমি খেয়াল করো, আমি যদি ব্যাকে যাই দেখাই, এখানে কি এক্সট্রা পেজ চলে গেছে, সরি। আচ্ছা এতক্ষণ পর্যন্ত আমাদের কি থাকতো বলো তো, এ দেখো এতক্ষণ পর্যন্ত আমাদের দেখো এ আর বি দুইটা বিন্দু দেওয়া থাকতো, সি নামে একটা বিন্দু এই m:n অনুপাতে অন্তর্বিভক্ত করতো, তাহলে আমি সি বের করতাম, অনুপাতটা দেওয়া থাকতো সি বের করতাম, ওই বিন্দুটা বের করতাম। বহির্বিভক্ততে দেখো তো কি থাকতো, বহির্বিভক্ত করণেও দেখো আমাদেরকে এই এম আর এন ইয়া দেওয়া থাকতো, অনুপাতটা দেওয়া থাকতো, ওই সি বিন্দুটাকে বের করতাম এইভাবে, তাই না। মধ্যবিন্দুতে তো এই যে এটা হচ্ছে বহির্বিভক্তকরণ, যে এম আর এন দেওয়া থাকবে, তুমি সি বিন্দুটা বের করছো। বাট এখন দেখো, এখন তোমাকে কি দেওয়া হচ্ছে, এখন তোমাকে দেওয়া হচ্ছে যে তোমাকে এ দেখো প্রশ্ন পড়ো আগে, এখানে একটা বিন্দু এ আর এটা একটা বিন্দু ধরো বি, দুইটা বিন্দু দেওয়া, এই দুটার সংযোগ রেখাকে এই যে একটা বিন্দু যে অনুপাতে বিভক্ত করে, অন্তর্বিভক্ত, দেখো এখানে কথাটা খেয়াল রাখো, অন্তর্বিভক্ত করে, এই অনুপাতটা বের করতে হবে। এর জন্য বলছিলাম এটা একটু রিভার্স ম্যাথ, তাই না। আচ্ছা এখন তোমরা ধরতে পারো যে, আচ্ছা ধরি যে এ এটা বি এটা সি m:n অনুপাতে অন্তর্বিভক্ত করে, ঠিক আছে, m:n দিয়েও করা যাবে। বাট এখানে তোমাদেরকে আমি বলি m:n না লিখে আমরা এখন একটা কাজ করব। ধরো তুমি পাচ্ছ যে m:n অনুপাতটা তুমি পাচ্ছ হচ্ছে ধরো যে এরকম 2:3, মানে তুমি কি লিখতেছো m/n, এটা কি লিখতেছো 2/3 না। আমরা একটা কাজ করব, এই টোটাল জিনিসটাকে, টোটাল অনুপাতটাকে আমরা কে ধরবো, টোটালটাকে আমরা কি ধরবো কে, কারণ দুনিয়ার যে কোনো সংখ্যা, ধরো তোমার কাছে আছে 5, তুমি লিখতে চাইলো 5/1 লিখতেই পারো। তো তোমার কাছে আছে m/n, তুমি এই m/n কে আবার 1 দিয়ে ভাগ দিতে পারো না, যে 1 দিয়ে ভাগ দিলে তো কোনো কিছু চেঞ্জ হয় না। এই টোটাল জিনিসটাকে আমরা ধরবো কে, ঠিক আছে। তো তোমার বিষয়টা হচ্ছে, তুমি যদি m আর n ধরো, যে ধরলাম যে এই রেখাকে এই দুটো সংযোগ রেখাকে এই একটা বিন্দু m:n অনুপাতে অন্তর্বিভক্ত করছে, এখানে তুমি কয়টা চলক ধরছে জানো, m আর n, এই দুইটার মান তোমার বের করতে হবে। তো দুইটা আননোন না ধরে আমরা ট্রাই করবো কি একটা আননোন বের করার। তাহলে আমরা ডাইরেক্ট কে এর মানটা কি পাবো, দেখো তো কে এর মানটা পাবো 2/3। দেখো m/n কে যদি আমরা কে ধরি, তাহলে কে এর মানটা 2/3 পাবো না, কে
কে এর মানটা জানলেই আমরা কে এর মানটা যে ভগ্নাংশ এইটাই পেয়ে যাবো। তাহলে এটাই হচ্ছে m/n 2/3। সোজা ভাষায় কি আমরা পুরো ভগ্নাংশটাকে কে ধরবো, ঠিক আছে। আবার বলতেছি m/n টাকে আমরা ধরবো কে, কে টোটাল m/n কে আমরা ধরবো কে, তাহলে is to 1। ওই যে অনুপাতকে 1 দিয়ে ভাগ দিলে কোনো সমস্যা নাই, ওই কে এর মানটাই তোমার অ্যান্সার। তাহলে আমরা কি লিখবো, যে ধরি যে 1,2 ও 6,7 এর সংযোগ রেখাকে সংযোগ রেখাংশকে 3,4 বিন্দুটি m/n না, কি লিখবো k/1, তার মানে কে এর মধ্যেই তোমার অনুপাতটা আছে m/n। এত অনুপাতে প্রশ্নে যেটা বলবে সেটা লিখবা, অন্তর্বিভক্ত করলে অন্তর্বিভক্ত, বহির্বিভক্ত বলে বহির্বিভক্ত, এত অনুপাতে অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে। তাহলে এখন দেখো তো, আগে অনুপাতটা দেওয়া থাকলে তুমি এটাকে বের করতা, তাই না। তাহলে এখন দেখো তো কি লেখা যায়, ওই যে 3,4 আসলে কিভাবে আসছে, এই ভুজকটি এটা আগে কি ধরো তোমাকে k/1 দিয়ে দিছিল, তাহলে তুমি কিভাবে লিখতা, অনুপাত k+1, এত অনুপাতে যেহেতু অন্তর্বিভক্ত করে এখানে, তাহলে উপরে লিখবা k+1। তাহলে এটা কি বলতো, এখানেও k+1, এখানেও k+1। বাট এখন কি, যেহেতু এইটা আর এটা বিন্দু, তো আগে আসবে x2 অর্থাৎ 6, এরপর আসবে x1 অর্থাৎ 1, 1 × 1 লেখার তো দরকার নাই। এরপর আসবে কি বলতো y2 অর্থাৎ 7, এরপর আসবে হচ্ছে y1 অর্থাৎ 2, অর্থাৎ 1 × 2 মিলে কত হবে বলো তো, লিখে দিই এটা। এখন খেয়াল করো, তুমি বলতেছো এই বিন্দুটা আর এই বিন্দুটা সেম, এখানে বলা হচ্ছে এই বিন্দুটা এই বিন্দুটা সেম, অর্থাৎ এইটার ভুজ হচ্ছে এইটা, এটার কোটি হচ্ছে এইটা। তো তুমি যে কোনো একটা নিয়ে আগাও, তার মানে তুমি ধরো এইটাই হচ্ছে কি 3 মানটা না, তার মানে তুমি লিখতে পারো কি, দেখো তো তুমি লিখতে পারো এই যে 3, এই যে 3 ইকুয়াল টু কি লেখা যায় দেখো তো, 6k+1, এখানে আসতেছে k+1, এখান থেকে k এর মানটা বের হয়ে যাবে না, বলো কিভাবে বের হবে, আর গুণন করো 3k+3, এখানে 6k+1, এই 3k 6k যদি মারামারি লাগে এই পাশে থাকবে হচ্ছে 3k, আর 3 আর 1 যদি মারামারি লাগে এই পাশে থাকবে 2। তোমরা নিজেদের মতন যোগ বিয়োগ করে নিবে, আমি আমার মতন করছি, ঠিক আছে। তাহলে এখান থেকে k এর মান কি লেখা যাবে, 2/3। দেখো k হচ্ছে কি, k এর মধ্যেই তোমার কি ছিল বলো তো, এটা লিখবা না পরীক্ষা হলে m/n, তার মানে তুমি লিখবা যে সুতরাং যে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে, ঠিক আছে, এরকম বাকিটা লিখে দিবা, এত অনুপাতে অন্তর্বিভক্ত, ঠিক আছে, এটা আবার মিস করো না, অন্তর্বিভক্ত করে লিখে দিলাম। এখন তোমরা ভাবতেছো যে ভাইয়া এইটা নিয়ে তো 3 দিয়ে মিললো, যদি এটা নিতাম 7k+2 k+1 = 4, দেখো টেস্ট করো 7k+2, তাই না, অথবা এটার পরীক্ষা হলে লিখবা না, একবার লিখলেই হবে, এটা কিন্তু লেখা লাগবে না, কি করবা, বাট যে কোনো একটা নিবা, হয় এটা না হয় এটা, হয় ভুজ ইকুয়াল ধরবা না হয় কোটি ইকুয়াল ধরবা, ঠিক আছে, একটা লিখলেই হবে, 7k+2 k+1, তাই না, 7k+2 k+1 = 4, তাহলে দেখো আর গুণন করি, তাহলে 7k+2 এটা কি হবে 4k+4, তাহলে দেখো 7k 4k মিলে 3k হয়ে যাবে, 2 আর 4 মিলে এখানে 2 হয়ে যাবে, তাহলে k এর মান 2/3। সেম আসছে না, সেমই আসবে, তুমি যেটা নিয়ে আগাও সেটা নিয়েই সেম আসবে। তো এখান থেকে ব্রিফটা বলি, তোমাকে এখন যদি অনুপাত বের করতে বলে বিন্দু দিয়ে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত, যদি এই অঙ্কটা বহির্বিভক্ত বলতো, এখানে জাস্ট যে k/1 অনুপাত লিখছো না, এখানে লিখবা কি, যে মাইনাস দিবা খালি, এই যে k-1 উপরে লিখবা k-1, মানে যে বহির্বিভক্তকরণের সূত্রটা যেরকম ভাবে হয় সেভাবেই লিখবা, ঠিক আছে, সেভাবে লিখলেই হয়ে যাবে। এটা দেখো যে অনুপাতে বহির্বিভক্ত হয় সেটা নির্ণয় করো, এটা SW। অনুপাতটা কি ধরবা, অনুপাতটা লিখবা যে k/1 অনুপাতে বহির্বিভক্ত হয়, দেন SW, আমি জানি না, আচ্ছা সরি উপরে দেখা যাচ্ছিল না, ওটা ঠিক করলাম। তো এখানে দেখো তোমাকে দুইটা বিন্দু দেওয়া, এদের সংযোগ রেখাকে, দুইটা বিন্দুর সংযোগ রেখাকে x অক্ষরেখা যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো, x অক্ষরেখা যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। জিনিসটা কিরকম জানো, জিনিসটা আসলে হচ্ছে এরকম, যে তোমার কাছে এরকম একটা বিন্দু দেওয়া, এরকম আর একটা বিন্দু দেওয়া,
ধরো কথা কথা এটা 7,7, এটা -5,10। তোমরা আবার বললো না যে ভাইয়া 7,7 তো এদিকে না, এদিকে 7, এদিকে 7, বি হচ্ছে -5 -10। আচ্ছা, তোমাদের মতন করে একই, সমস্যা নেই। তো আমাদের ধরো এরকম কি আছে, এক্স অক্ষ আছে, এরকম ওয়াই অক্ষ আছে। ধরো আমি যদি রাফ আঁকি যে 7,7 ধরো এদিকে, আর -5,10 কোন দিকে হবে, এদিকে। তো দেখো তো, এই হচ্ছে কি সংযোগ রেখাটা না? এটা যে পারফেক্ট আঁকতে হবে এমন কোনো কথা নাই, র্যান্ডম বিন্দু নিলেও চলবে। মানে তুমি মন চাচ্ছে এইখানে 7,7, এইখানে -10,10, এই যে আমরা এই এক্স অক্ষটাকে ঘোরায় নিলাম, তাইলেই তো হয়, তাই না? এটাই আর এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে কি বলছে, এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে। দেখো তো এক্স অক্ষ কি, দেখো এটা না, এক্স অক্ষটা কি, দেখো এই যে এই বিন্দুটা, এই পাশে দেখো তো রেখার একটা পার্ট, আর এখানে একটা পার্ট, এখানে একটা অংশ, এখানে একটা অংশ, এই অনুপাতটা জানতে চাচ্ছে। বুঝা গেছে? তো আমরা ধরে নিলাম যে, ধরলাম এটা এ আর এটা বি। তো ধরে নিলাম যে এ আর বি, তোমার ইচ্ছা মতো 7,7 কেও এ ধরতে পারো, সমস্যা নাই। আমি এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো তোমরা ওইটা নিয়েও করবা, 7,7 কে এ ধরবা, বি ধরবা, তাহলে আমারটার মতন করে করবা না, আমারটার মতন করে করবা না, জাস্ট ধরবা। হ্যাঁ, তো আমরা ধরি যে যে এ হচ্ছে, আচ্ছা না আমার খারাপ লাগতেছে না, তোমরা বলবা যে প্রথমটা বয়ে দেওয়া, ওইটাকে এটাকেই এ ধরলাম, এটাকেই বি ধরলাম, যে ধরি এ হচ্ছে 7,7, বি হচ্ছে -5,10, এবং এক্স অক্ষ এ বি কে, তার মানে এ বি এটা শুরু বিন্দু, এটা শেষ বিন্দু। তুমি যদি এটা এ ধরতা, এটা শুরু বিন্দু, এটা শেষ বিন্দু হতো, বাট এখন আমরা এ বি ধরছি, কেন এইদিকে আসতেছি। এ বি কে k:1, যেহেতু যখনই দেখবা অনুপাতটা দেওয়া নাই তখনই k:1 বসে দিবা, শেষ। k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। দেখো অবশ্যই অন্তর্বিভক্তই করবে, অন্তর্বিভক্ত করে, অবশ্যই কি করবে, অন্তর্বিভক্তটাই করবে, বহির্বিভক্ত করতে পারবে না। কারণ কি, এই সংযোগ রেখার মাঝখান দিয়েই তো যাবে এক্স অক্ষটা, মধ্যবর্তী কোন একটা জায়গায়, হয় এদিক দিয়ে যাবে, নয় এদিক দিয়ে যাবে, নয় এদিক দিয়ে যাবে, বাইরের তো আর হবে না, তাহলে তো বহির্বিভক্ত প্রশ্নে বলে দিত, তাই না? নর্মালি যদি এরকম এক্স অক্ষ ওয়াই অক্ষ যদি কোনো একটা রেখাকে বিভক্ত করে, তার মানে অবশ্যই ওই দুইটা রেখাকে কেটেই গেছে, অর্থাৎ মাঝখান দিয়ে কোনো একটা জায়গা দিয়ে গেছে, ঠিক আছে? তো এত অনুপাতে অন্তর্বিভক্ত যেহেতু করে, এখন চলো আমরা তাহলে বিন্দুটা বের করি। এই যে এই বিন্দুটা আমরা বের করার চেষ্টা করতেছি, ধরলাম হচ্ছে সি, যে এত অনুপাতে অন্তর্বিভক্ত করে সি বিন্দুতে, এই কথাটাও বলে দিলাম, সি বিন্দুতে। তো চলো এখন সি বের করি। সি তাহলে আমার কি হওয়া উচিত, অনুপাতটা হচ্ছে k+1, এখানেও কি হবে বলতো, k+1, 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 এখানেও হবে k+1, এখানেও হবে k+1। এরপর কি হবে বলতো, x2, যেহেতু এটা প্রথম আর এটা দ্বিতীয়, ওইটার ভুজ আসবে, অর্থাৎ -5 গুণ হলো, যে চিহ্ন সহ বসাবা। এরপরটা আসবে হচ্ছে প্রথমটা, অর্থাৎ 7 গুণ হয়ে এখানে 7 হবে। এরপরটা এখানে আসবে -10, অর্থাৎ -10 কে, এরপরটা আসবে 7, এখানে গুণ হয়ে 7 হবে। এই হচ্ছে আমাদের বিন্দুটা, আমরা বলতেছি আমাদের বিন্দুটা হচ্ছে সি। এখন খেয়াল করো, তোমরা কি জানো এক্স অক্ষের উপর যদি অবস্থান করে, আমরা প্রথম দিন শিখেছিলাম না, প্রথম ক্লাস, এক্স অক্ষের উপর কোনো বিন্দু যদি অবস্থান করে, এই বিন্দুটার কোটি ডেফিনেটলি 0। ভুজের মান জানি না, ভুজ হতেই পারে 5, 10, 15, মাইনাস হইতে পারে -5, 10, 15, বাট কোটির মানটা ডেফিনেটলি কি আসবে, সেম আসবে। তার মানে আমরা বলতে পারি এই যে এইটা, প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, যে সুতরাং প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে -10k + 7 ডিভাইডেড বাই k+1 ইকুয়াল টু 0। আর গুণন করো, আর গুণন করলে দেখো -10k + 7 ইকুয়াল টু 0। এখান থেকে তুমি কে কত পাবা দেখো তো, কে এর মানটা কি পাবা বলো তো, 7/10, 7/10, এটা 7। হ্যাঁ, এই হচ্ছে তোমার অনুপাত, কে এটাই তো তোমার অ্যান্সার। তার মানে লিখবা যে x অক্ষ 7:10 অনুপাতে অন্তর্বিভক্ত করে। বুঝে গেছে? এখন প্রশ্ন এখানেই শেষ না, যদি এটা বলতো y অক্ষ, এই যে এইটা y অক্ষ, এটা y অক্ষ না, y অক্ষ এই রেখাকে কত অনুপাতে অঙ্ক করে, তুমি সেম জিনিসটাই লিখবা, যে k:1 অনুপাতে সি বিন্দু, ধরো নাম দাও ডি, নাম দিলা যে কোন একটা বিন্দুতে কি করে, অন্তর্বিভক্ত করে, দেন অন্তর্বিভক্তের এই সূত্রটা লিখবা না, অন্তর্বিভক্তের এই সূত্রটা লিখবা। তখন
ওয়াই অক্ষের উপর যদি অবস্থান করে, আমরা জানি ওয়াই অক্ষের উপর ভুজের মান ডেফিনেটলি 0, কোটির মানটা জানি না, প্লাস মাইনাস যে কোনো কিছু হইতে পারে, 0 হইতে পারে। তার মানে এই যে ভুজের মানটা ডেফিনেটলি 0, তখন কিন্তু এই যে এইটাকে এই -5k + 7 ডিভাইডেড বাই k + 1 = 0 লিখতে হবে। তো এই একটা অঙ্কের মধ্যে বলে দিচ্ছি, এটা তো এক্স অক্ষ দিয়ে বুঝাচ্ছি, তাই না? যদি প্রশ্ন বলতো ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, তাহলে ভুজের মানটা 0 ধরবা। আর যদি বলে এক্স অক্ষ, তাহলে কোটির মানটা 0 ধরে অঙ্কটা করলেই অ্যান্সারটা চলে আসবে। আর এখানে একটু প্রশ্ন আছে যে বিভাজন বিন্দুর ভুজ নির্ণয় করো, এটা বের করতে বলছে ভুজ। এই বিন্দুটার ভুজ এখন বের করবা, তোমরা করবা কি করবা, তোমরা তো এখন জানো কত অনুপাতে বিভক্ত করছে, এক্স অক্ষকে 7:10 অনুপাতে বিভক্ত করে সি বিন্দু, তাই না? বাকিটুকু বলতেছি আমি, যে সি বিন্দু এবি কে 7:10 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আচ্ছা, তাহলে সি বিন্দুটার স্থানাঙ্ক তুমি এখন বের করে ফেলো, তাহলে সি + 10, 7 + 10, 7 + 10, এটা তো 0ই আসবে। তাও একটু লিখলাম ফর্মালিটিস, তাই না? তো এখান থেকে দেখো ভুজের মানটা বের হয়ে যাবে, তোমরা করবে, এটা আমি করব না, ঠিক আছে? এই যে ভুজের মানটা কি, যে এ বি এটার x2 এটার x1 বসাবে, বের হয়ে যাবে। এখন দেখো এটা হচ্ছে তোমাদের এমসিকিউ শর্টকাট। এই প্রশ্ন খুবই কমন, যে তোমাকে দুইটা বিন্দু দেওয়া থাকবে, বুঝছো, এই বিন্দু দেওয়া থাকবে, বলবে যে এক্স অক্ষ এই দুইটা রেখা সংযোগ রেখাকে, সরি এই দুইটা বিন্দু সংযোগ রেখাংশকে কত অনুপাতে বিভক্ত করে। তো দেখো আমি মাত্র বললাম, যখন এক্স অক্ষ যখন আসে, যখন এক্স অক্ষের বেলা আসে, তখন কোটির মানটা 0 ধরতে হয় না? আর যখন ওয়াই অক্ষ আসবে, তখন ভুজের মানটা 0 ধরতে হয়। তো সেই বিবেচনায় এখানে পেজ বোর্ডের সমস্যার কারণে পেজ একটু বেশি চলে যাচ্ছে। আচ্ছা, তো এখানে এক্স অক্ষ দেখো কি করবে, যখন এক্স অক্ষেরটা আসবে তখন কি আসবে জানো, y1 এর মডুলাস আর y2 এর মডুলাস, y1/y2, কোনো নেগেটিভ চিহ্ন নেওয়া যাবে না, খালি প্লাস y1/y2। যেমন দেখো আমাদের যে প্রথমটা যে অ্যান্সারটা আসছিল, এই যে এটা দেখো এক্স অক্ষের কথা বলছে না, তো এই প্রথম বিন্দু এটা, দ্বিতীয় বিন্দু এটা, তাহলে অ্যান্সার আসবে এই যে 7 এর মডুলাস তো 7ই, আর -10 এর মডুলাস 10, তাহলে অ্যান্সার আসবে 7/10। দেখো এটা আসছে 7/10। যদি বলতো যে তোমার ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, ওয়াই এর বেলা আসবে এক্স, মানে এটার এক্স এটার এক্স, 7 এর মডুলাস 7 আর -5 এর মডুলাস 5, তো 7/5, বুঝা গেছে? তো এটাই হচ্ছে এমসিকিউ শর্টকাট। এক্স অক্ষের কথা বললে কোটিগুলা নিবা, y1/y2 মডুলাস, আর এখানে বললে x1/x2 দুইটারই মডুলাস নিবা, ঠিক আছে? এই হচ্ছে শর্টকাট। তো এখন দেখো এটা তোমরা করো, যে এই দুইটা বিন্দু সংযোগ রেখাকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। নরমালি রিটেনের মতন করে করো, আগে লিখিত যেভাবে আমি করলাম, আস্তে ধীরে যে এক্স অক্ষ এভাবে করবা, কথা কথা লিখবা, যে ধরবা যে এক্স অক্ষ সি বিন্দুতে তোমার, এই যে এটা এ এটা বি, তো লিখবা যে এক্স অক্ষ ডট 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 এই এ বি কে সি বিন্দুতে, আর ওয়াই অক্ষ কি করবে, সেম কথা, ডি বিন্দুতে ওই এ বি কে ছেদ করে। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক বের করবা, যে k + 1, এটাও কি করবা k + 1, তাই তো? দুইটা ডি এর ক্ষেত্রে কিন্তু k + 1 k + 1ই চলে আসবে। তো তুমি আরেকটা কাজ করতে পারো, তুমি লিখতে পারো যে যে ধরি কি, তুমি এভাবে লিখবা একদম কমন, যদি আলাদা আলাদা ভাবে করতে না চাও, তাহলে তুমি এভাবে করবা, যে একটা কমন বিন্দু লিখবা, যে ধরি এ বি রেখাকে, যে সি বিন্দুটি এ বি রেখাকে সি বিন্দুটি এই হচ্ছে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আচ্ছা, ভালো কথা। দেন তুমি আস্তে করে সি বের করবা, ঠিক আছে? এই যে k + 1, দেখো তোমাদের SW দিয়ে আমি নিজেই করে ফেলতেছি। দেন হচ্ছে x2 লিখবা, যে -3, এটা কত লিখবা, * 2, তাই না? এরপর কি লিখবো, 6, এরপরটা লিখবো হচ্ছে -4। তো এখন যখন x অক্ষের বেলা আসবে, যে x অক্ষ ছেদ করলে কি হবে বলতো, সি এর কোটি = 0 আসবে।
কারণ এক্স অক্ষ যেহেতু ছেদ করতেছে তার মানে বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থান করে, সি বিন্দুটা, তাই না? সি বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থান করবে। কথার কথা হচ্ছে এটা। কি অবস্থা, এই সি বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থান করবে, তাহলে তার কোটি মান ডেফিনেটলি 0। আবার ওই বিন্দু দিয়েই তুমি অঙ্ক করবা যে আচ্ছা এখন যদি ধরি ওয়াই অক্ষে অবস্থান করছে, ঠিক আছে, ওয়াই অক্ষ ছেদ করলে তাহলে ওই বিন্দুটা ওয়াই অক্ষে অবস্থান করবে, ওয়াই অক্ষে করলে তখন ভুজের মানটা কি আসবে বলতো, 0 ধরবা। দেন এইভাবে দুইটা, এর মাধ্যমে দুটো অঙ্ক করে ফেলবা, দুইটা না একটা অঙ্কই, দুইটা ডাটা বের করে ফেলবা। এটা দেখো, এটা হচ্ছে আজকে শেষ অঙ্ক। কি যে দেখাও যে 2, -2 আর -1, 4 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে অক্ষদ্বয় সমান 3 ভাগে বিভক্ত করে। এটা তোমাকে দেখাইতে হবে। তার মানে এবার তোমাকে বলে নাই যে কি করতে হবে, ওই বিন্দু বের করে, এগুলা এগুলা কিছু বলে নাই বের করো, বা এক্স অক্ষ ওয়াই অক্ষ কি কি অনুপাতে বিভক্ত করে, ওই অনুপাতও চাই নাই, তোমাকে বের করে দেখাইতে বলছে। তো এটা দিয়ে কি বোঝানো হচ্ছে, ধরো তোমার কাছে আছে এরকম এক্স অক্ষ ওয়াই অক্ষ, ঠিক আছে, তো ধরো হচ্ছে 2, -2 ধরো এইদিকে, আর -1, 4 ধরো এইদিকে। এখন কি এক্স অক্ষ ওয়াই অক্ষ সমান 3 ভাগে ভাগ করে, অর্থাৎ দেখো এই যে এই ভাগ, এই যে এটা, দেখো এটা ধরো এ আর এটা বি ছিল না, এ দেখো এক্স অক্ষ কি একটা বিন্দুতে ছেদ করছে আর এটা কি একটা বিন্দুতে ছেদ করছে, তো তোমাকে এটা দেখাইতে হবে যে দেখাও যে এই ভাগ, এই ভাগ আর এই ভাগ, দেখো এই যে তুমি যদি নামকরণ করো, ধরো এক্স হচ্ছে সি বিন্দুতে ভাগ করছে আর এটা হচ্ছে ডি বিন্দুতে ভাগ করছে, তাহলে তোমাকে এখন দেখাইতে হবে যে বিডি ডিসি আর এসি মানটা সেম। তো তুমি কিভাবে করবা, এইটা তুমি এভাবে বের করবা যে ফার্স্ট অফ অল তুমি এই সি বিন্দুটা বের করো, ঠিক আছে, সি বিন্দুটা কি করবা, বের করবা। কিভাবে বের করবা, যে ধরবা যে সি বিন্দুটা হচ্ছে এই যে এ বি কে কি করে বলতো, k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে k+1, এটা হয় যে k+1, এখানেও আসবে কি বলতো k+1, k+1। তো এখানে তাহলে দেখো ভুজ বসাও, x2 কত আসবে দেখো তো 4, সরি -1, এটা কত আসবে -1, তাহলে মাইনাস কে, x2 কত আসে দেখো তো 2, ওইটা কত আসে দেখো তো 4, আর y2 কত আসে দেখো তো -2। তাহলে যেহেতু x অক্ষের উপর অবস্থান করে c, যেহেতু x অক্ষের উপর c অবস্থান করে, তাহলে কোটির মানটা 0 আসবে। তার মানে এই যে 4k, এটা কি -2 তাই না, এই যে প্লাস মাইনাস তো মাইনাস হয়ে গেছে, -2, হ্যাঁ 4 -2, ঠিক আছে, তাহলে k+1 ইকুয়াল টু কি আসবে বলো তো 0 আসবে। তার মানে 4k - 2 ইকুয়াল টু 0 আসবে, তার মানে 4k ইকুয়াল টু 2 আসবে। তো এখান থেকে তুমি পাবো হচ্ছে 1/2। তার মানে তুমি বলতে চাচ্ছ যে দেখো এই x অক্ষ 1:2, আমরা a b ধরছি না, তার মানে দেখো এই পাশে আসছে 1 ভাগ আর এই টোটাল এতটুকু হচ্ছে 2 ভাগ, ঠিক আছে, এটাই তো হওয়া উচিত ছিল। সমত্রিখণ্ড বিন্দু হলে কি হয়, এক পাশে 1 ভাগ আর এক পাশে 2 ভাগ। এখন তুমি দেখাবা যে ডি বিন্দুটা আবার কত অনুপাতে ভাগ করে। ডি বিন্দু যদি তোমার দেখো 1:2, এ এ সি হচ্ছে কি, দেখো না না ডি কি করবে, ডি ডি কত অনুপাতে ভাগ করবে, দেখো সরি ভুল বলছি, ডি হচ্ছে দেখো এ বি কে, এ বি না, তার মানে এটা আদি বিন্দু এটা শেষ বিন্দু, তার মানে এইখানে হচ্ছে 2 ভাগ আর এখানে আসবে হচ্ছে 1 ভাগ। এখন তোমার পালা হচ্ছে তুমি দেখাবে যে ডি এ বি কে 2:1 অনুপাতে ভাগ করে কিনা, এটা তুমি বের করো। সবই তো জানো তাই না, কিভাবে বের করতে হয়, তো সবই তো জানো। এই যে এর 0 ধরতে পারো, এখান থেকে এটাকে 0 ধরতে পারো। কাকে 0 ধরবা, ভুজটাকে 0 ধরবা, তাই না, ভুজটাকে 0 ধরলে দেখো বের হয়ে যাবে যে ওয়াই কত অনুপাতে ভাগ করতেছে, এটা দেখবা তোমার 2:1 আসবে। তাহলে ডিউ হচ্ছে কি, এখানে 2 ভাগ এখানে 1 ভাগ, তার মানে কি অবশ্যই সি আর ডি তখন সমদ্বিখণ্ডক বিন্দু, কারণ এটাই তো সমদ্বিখণ্ডক বিন্দুর কন্ডিশন, এখানে 1 ভাগ ওইখানে 2 ভাগ, আবার ওইখানে 1 ভাগ এখানে 2 ভাগ, তাহলে আর কি এখানে 1 ভাগ এখানে 1 ভাগ এখানে 1 ভাগ, তাই না। তো এইটা হচ্ছে তোমরা কমপ্লিট করো, আমি তো কোনো মতে করে দিলাম। তো দেখা হবে নেক্সট ক্লাসে, সবাইকে আল্লাহ হাফেজ।